তো ইউএসসিএস এর যে ক্লাসিফিকেশন, এটার মূলত সিস্টেমটা প্রপোজ করছিল ক্যাসাগ্রেন্ডে, যে যার অ্যাপারেটাস দিয়ে আমরা ওই যে অ্যাটারবার্গ লিমিট বের করি সেইটা। তো তিনারই আসলে এই সিস্টেমটা প্রপোজ করা। এটা অনেক আগের, আমাদের জন্মের আগে 1942 তে এই মেথডটা, সয়েলের ম্যাক্সিমাম মেথডই অনেক পুরান, এই মেথডটা প্রপোজ করা হয় 1942 তে। এরপরে এটা এএসটিএম এ ইনক্লুড করা হয়, যেটা এএসটিএম হলো এইটা আমেরিকান সোসাইটি ফর টেস্টিং এন্ড ম্যাটেরিয়াল। ম্যাক্সিমাম আমাদের দেশের যে মানে সয়েল টেস্টিং এর যে মেথডগুলো ফলো করা হয়, এটা এএসটিএম মেথড ফলো করা হয়। তো এএসটিএম এ পরে এই মেথডটাকে D2487 নামে ইনক্লুড করা হয়। গত দিনে এই জিনিসগুলো আলোচনা করছে, এটা একটু বাদ ছিল, একজন কোশ্চেনও করছিলেন যে ও মানে কি। তো পরে আমি এটাকে টেবুল আকারে নিয়ে আসছি, যে এই অক্ষরগুলো সম্পর্কে আমাদের সিম্বল আকারে থাকবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। খুবই ইজি, কারণ প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর নিয়েই নরমালি হয়, ব্যতিক্রম হলো সিল্টের ক্ষেত্রে এম ইউজ করা হয়, আর বাকিগুলো সব হচ্ছে প্রথমটার ক্যারেক্টারিস্টিক্স থেকে নেওয়া হয়। তো এখানে হচ্ছে গ্রাভেল, এটা এল হবে, গ্রাভেল হলে আমাদের হচ্ছে জি হবে, স্যান্ড হলে এস হবে, শুধু সিল্টের ক্ষেত্রে আলাদা, এটুকু মনে রাখলেই হবে, আর বাকিগুলো যে একই সব। আর এখানে হচ্ছে কিছু কথাবার্তা ছিল যে কোর্স, ফাইন ফ্র্যাকশন, স্যান্ড ফ্র্যাকশন ইত্যাদি কথাবার্তা ছিল, সেগুলো এখানে বলে দেওয়া আছে। তো এখানে আমাদের ইম্পর্টেন্ট শিপ হচ্ছে, অনেকগুলো শিপ সেখানে ছিল, এখানে ইম্পর্টেন্ট শিপ হলো নাম্বার 200 শিপটা ইম্পর্টেন্ট। যে নাম্বার 200 শিপ দিয়ে যেটা পার্সেন্ট পাসিং নাম্বার 200 শিপ, সেটাকে বলা হয় ফাইন ফ্র্যাকশন, মানে হচ্ছে ক্লে আর সিল্ট। আর পার্সেন্ট রিটেইন অন নাম্বার 200 শিপ, সেটা হচ্ছে কোর্স ফ্র্যাকশন। আর গ্র্যাভেল কোনটা, সবার উপরের শিবে আটকে যাবে, যেটা কারণ বড় পাথর, এটা তো শিপ দানা খুব বড় না, মানে গ্যাপ গুলো। আমি যদি আমার একটা এগ্রিগেট 4 নাম্বার শিবে দিই, ওখানে যদি আটকায় যায়, তাহলে ওটা গ্র্যাভেল। মানে আপনার ওই বিল্ডিং ম্যাটেরিয়ালের যদি আমরা স্টোন চিপস এর কথা বলি, ওই পার্টিকেলটা। আর স্যান্ড ফ্র্যাকশন যেটা, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট, অর্থাৎ নাম্বার 200 এ আটকায় যাবে, নাম্বার 4 দিয়ে পাস করবে, এটা হলো স্যান্ড। তাই এটা দেখেই বোঝা যাচ্ছে যে স্যান্ডের অনেক ধরনের ভেরিয়েশন আসবে। তো আমরা টেস্ট করে যেটা পাই, যে স্যান্ড মোটামুটি ভাবে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল হোক, আর আমরা স্যাম্পলিং থেকে, ডিস্টার্ব স্যাম্পলিং থেকে টেস্ট শিপ অ্যানালাইসিস করেই হোক, দেখা যাচ্ছে যে 0.5 থেকে 1.5 পর্যন্ত পাওয়া যায় এই মানে সয়েলের মধ্যে, যে স্যান্ডি সয়েল থাকে সেটা। আরেকটা আমাদের দেশে যেটা লাল বালি, সেটার এফএম হলো 2.5 এফএম ভ্যালু। এটা হলো সিলেট স্যান্ড, যেটা আমাদের দেশে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল। এগুলো কনস্ট্রাকশন করা যাবে যদি এর মধ্যে ইমপিউরিটি না থাকে, স্যান্ডের ইমপিউরিটি যেগুলো, সেগুলো যদি না থাকে করা যাবে। তো নরমালি এই আমাদের ল্যাব টেস্টে এইটা আসে 1.5 মানে ভেরি গুড কোয়ালিটি স্যান্ডি সয়েল, আর 0.5 মানে হচ্ছে খুবই মানে ছোট দানা হবে, সিল্ট হলে 0.3 হবে। তো এই ধরনের ভ্যালুগুলো আমরা নরমালি আমাদের আসে। এরপরে এই সিস্টেমটা বলেছি যে একটা সয়েলকে কিভাবে আমরা ক্লাসিফাই করব। আমি এটাও বলেছি যে এই ধরনের সয়েল আমাদের দেশে পাওয়া যায় না, এটা মোটামুটি ভাবে নাই। এইটা পাওয়া যায় যার মধ্যে এই দুইটা ভেরি কমন, এই দুটো ভেরি কমন, আর এখানে এই সবগুলোই পাওয়া যায়। তো আমাদের তাহলে বেসিক্যালি দাঁড়ালো যে এটা এই 6টা সয়েলের নাম মনে রাখলেই হবে মোটামুটি ভাবে। তো এটা আমি আরেকবার রিপিট করবো এই টেবিলটা, যে যদি একটা সয়েল স্যাম্পল আমি নিলাম, সেটাকে ওভেন ড্রাই করে শিবের মধ্যে আমি নাড়াচ্ছি, শিব অ্যানালাইসিস করতেছি। তো শিব অ্যানালাইসিস এর জন্য আমি 100 গ্রাম সয়েল নিলাম, যদি বেশি নিতে হয় একটা পরিমাণ আছে বোঝার জন্য। 100 গ্রাম সয়েল নিলাম, তো আমার প্যানে গেল, মানে এখানে তো আমার শিব গুলো আছে, তো আমার এই শিবের মধ্যে এখানে হচ্ছে আমার প্যান, তো প্যানে জমা হলো 40 গ্রাম। তার মানে কি, যে 60 গ্রাম হলো নাম্বার 200 এর উপরে আছে, মানে কোর্সে আছে, কোর্স গ্রেন আছে।
তো সেই কথাটাই বলছে যে মোর দেন 50% রিটেন অন নাম্বার 200 শিপ। তাহলে 60 আমার এখানে 60% টিকলো হচ্ছে উপরে আর 40% গেল প্যানে। তাহলে এটা আমার চলে গেল এর মধ্যে। ওকে, এবারে এখানে আসলাম। আসার পরে এটা কি নাম্বার 4 যে একবারে মোটা গ্যাপের যে শিপ, তার উপরে কি কিছু আছে পোরশন? নরমালি থাকবে না, এখানে হয়ই না এটা। তখন চলে আসলাম এখানে স্যান্ডে, যে আমার নাম্বার 4 দিয়ে পাস করে গেছে দানাগুলা। তখন এখানে চলে আসলাম স্যান্ড। এবার স্যান্ডের মধ্যে আসলে আমাদের দুইটা টাইপ হতে পারে। একটা হচ্ছে ক্লিন স্যান্ড হতে পারে। ক্লিন স্যান্ড হতে পারে কখন? যদি মাত্র 5% সয়েল আমার এই মানে লেস দেন 5% ফাইন হয়। মানে ফাইন্স মানেই হলো কি, এটা সিল্ট অথবা ক্লে হবে, যেটা হলো এই যে নিচে পড়ে যায়, দানাদার নিচে পড়ে যায়। তো সেইটা আসলে আমরা খুব কম পাই নরমালি। আমাদের মধ্যে ম্যাক্সিমাম স্যান্ডের মধ্যেই এই দেখা যাচ্ছে 15%, 20% চলে যায় প্যানে। তো 5% যদি প্যানে যায় তখন হবে এইটা। তো এইটাতে গেলে হবে দুইটা, একটা হচ্ছে আপনার হলো এসডব্লিউ হইতে পারে, এসপি হইতে পারে। তো নরমালি এটা পাওয়া যায় না, খুব কম মানে পাওয়া যায়, বিশেষ করে যেখানে ভরাট স্যান্ড হয়। আমার একটা ওই যে ইয়াতে আছে বসিলা, যে সিটিটা গড়ে উঠলো, বসিলা যে ডেভেলপমেন্ট করছে যে এলাকাটা, এদের হলো এক সময় ওটা অনেক গভীর ছিল, এই 50-60 ফিট গভীর ছিল। তো ওখানে হচ্ছে স্যান্ড দিয়ে অন্য জায়গা থেকে স্যান্ড নিয়ে এসে সেখানে ফিল আপ করছে। তো এখন যদি আমরা ওখানে টেস্ট করি হয়তো এই কন্ডিশন আমরা পাবো। মানে হচ্ছে কারণ সেখানে তো মিক্স আপ হওয়ার সুযোগ হয়নি, স্যান্ডটাই আমাদের এখন সয়েল হিসেবে দাঁড়াইছে। তো আমাদের হয়তো সেই ক্ষেত্রে এইটাতে যেতে পারে। নর্মালি যদি ডিপোজিটেড স্যান্ড হয় তখন এইটা হবে, মানে 12% যদি আমার বেশি হয়ে যায় ফাইন্স, তখন হয়ে যাবে এটা। তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে দুইটা হবে, একটা হলো সিল্টি স্যান্ড আর একটা ক্লেই স্যান্ড। যদি সিল্ট মিক্স আপ থাকে তাহলে এর নাম হবে সিল্টি স্যান্ড, আর যদি ক্লে সয়েল মিক্স আপ থাকে তাহলে এটার নাম হয়ে যাবে ক্লেই স্যান্ড। এখন এটা হলো। আর যদি 50% অর মোর পাসেস নাম্বার 200, অর্থাৎ এই নিচে গেল 60 গ্রাম আর উপরে থাকলো 40 গ্রাম, তখন কিন্তু আমাদের এটাতে চলে আসছে। তো এটাতে যখন আসলো তখন এর করেসপন্ডিং আমাদের কি থাকতে হবে? লিকুইড লিমিট থাকতে হবে, যেটা আমরা ওই যে লিকুইড লিমিট টেস্টের যে অ্যাপারেটাস সেটা আমরা দেখেছি, সেখানে আমরা টেস্ট করব এবং সেখানে যদি 50% এর কম হয় তখন এটা হয়ে যাবে সিল্ট অ্যান্ড ক্লে উইথ লো প্লাস্টিসিটি। এই যে এখানে বলা হচ্ছে লিন অথবা লো, এই শব্দটা থাকবে। সেটা আবার সিল্টও হতে পারে, ক্লেও হতে পারে। সেটা আসবে হচ্ছে ওই যে আমরা এটা থেকে আসবে, সেটা এটা এখন দেখার দরকার নেই, বাট মাথায় রাখলেই হবে। মানে লিকুইড লিমিট 50 কম এখানে চলে আসলো। তো এখানে আসার পরে হয় সে ক্লে হবে আর না হলে সিল্ট হবে। তো যদি এটাকে সেপারেট করতে চাই তাহলে ওই পরের যে চার্ট আছে এটা থেকে করতে হবে। তো ক্লে হলে সিএল আর সিল্ট হলে এমএল। আর যদি হাই প্লাস্টিসিটি হয় অর্থাৎ লিকুইড লিমিট যদি অনেক বেশি হয় তখন হচ্ছে আমাদের হয়ে যাবে এখানে এইচ চলে আসবে, এল এর জায়গায় এইচ চলে আসবে। তো এইটা হচ্ছে, যদিও গতদিন কোর্সে রিপিট করলাম, এটা হলো সেই জিনিসটা যেখান দিয়ে আমরা যে এটা হচ্ছে একটা এ লাইন যার একটা ইকুয়েশন আছে ভ্যালু, এই লিকুইড লিমিট জানলে আমরা এই ইকুয়েশনটা পাবো। অনুরূপ ভাবে এ লাইনের নিচে হলে আমার হচ্ছে সিল্ট হবে, এ লাইনের উপরে হলে ক্লে হবে। আর এইটা একটা লাইন যেটা হচ্ছে লিকুইড লিমিট 50 বরাবর, তার ডানে হলে আমাদের হবে হাই প্লাস্টিসিটি আর বামে হলে লো প্লাস্টিসিটি। এই হচ্ছে মোটামুটি ভাবে। আর এটা আমরা স্কিপ করছি। এখন হচ্ছে আমাদের ছিল সয়েল টেস্টিং কেন, হোয়াই সয়েল টেস্টিং, এটা হলো আজকের আমাদের টপিক শুরু হচ্ছে। যে সয়েল টেস্টিং কেন করা হয়, এটা যদি মানে বলা হয় এক কথায় উত্তর হলো বিয়ারিং ক্যাপাসিটি। আমাদের সয়েল কত পরিমাণ লোড নিতে পারবে পার এসএফটিতে অথবা পার স্কয়ার মিটারে, এইটাই হচ্ছে আমাদের মানে সয়েল টেস্টিং এর
বেসিক উদ্দেশ্য। কারণ এইটা ছাড়া আমরা ডিজাইন করতে পারবো না আমাদের সুপার স্ট্রাকচার। তো এইটা মূলত আমাদের মেন ফোকাস করা হয়। এছাড়াও নট অনলি ফর দিস, আরো কিছু উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যগুলোই মূলত আমাদের এখানে আসবে, যে আরো কি পারপাসে আমরা সয়েল টেস্ট করে থাকি। নাম্বার 1 তো আমরা এটা বলছি যে এটা বিয়ারিং ক্যাপাসিটি, যে কত লোড নিতে পারবে পার এসএফটি তে অথবা পার স্কয়ার মিটারে। আরেকটা ব্যাপার হলো যে এই কথাটা, যে কোয়ালিটি অফ সয়েল not only determines bearing capacity but it ensures to determine the structure stabilization. স্ট্রাকচারের স্টেবিলাইজেশনের জন্য বিয়ারিং ক্যাপাসিটির সাথে আরো কিছু ফ্যাক্টর লাগবে, সেগুলো আমাদের টেস্টিং এর মাধ্যমে বের করতে হবে। সেগুলো হচ্ছে কিছু ক্ষেত্রে ওগুলো খুব ইম্পর্টেন্ট হয়। তো ল্যাবরেটরিতে সেগুলো টেস্ট করতে হবে। টেস্ট করে আমাদের সয়েলের মেন ক্লাস বের হবে, যেটা স্যান্ড, সিল্ট অর ক্লে। এটা দিয়ে আমরা কি করব? এটা দিয়ে আমাদের সব কাজেই এটা লাগবে। আমরা কোনো বিয়ারিং ক্যাপাসিটি বের করতে যাব, তো সেগুলো সব মেথড গুলো আসলে সয়েল, স্যান্ড, সিল্ট এবং ক্লে এর উপর বেসিস করে ডিফারেন্ট ইকুয়েশন দেওয়া থাকে। স্যান্ডের জন্য যা ইকুয়েশন হবে, সিল্ট এবং ক্লে এর জন্য ডিফারেন্ট ইকুয়েশন হবে। সুতরাং আমাকে ক্লাসিফাই করতেই হবে যে এটা স্যান্ড, সিল্ট অর ক্লে। মিক্স আপ থাকতে পারে। এইটা মানে কোন সয়েলই পিওর স্যান্ড হয়তো পাবো না, পিওর সিল্ট পাবো না, পিওর ক্লে পাবো না, মিক্স আপ পাবো। কিন্তু যে সয়েলের ম্যাক্সিমাম মানে ক্যারেক্টারিস্টিক যেটা দিয়ে গভর্ন করবে ওইটা ধরে নিতে হবে। হয়তো আমি সয়েলটা পাবো হচ্ছে আমরা পেলাম হচ্ছে এসসি একটা সয়েল আমরা দেখলাম একটু আগে, এসএম একটা সয়েল দেখলাম। এটা কিন্তু একটা সয়েল না, এখানে হচ্ছে যে এটা হলো কি ক্লেই স্যান্ড। এটা হলো স্যান্ড, প্রথম আগেরটা হলো তার নাম, পরেরটা হলো তার ক্যারেক্টার। এটা হলো মূলত সয়েলটা স্যান্ড, মিক্স আপ আছে ক্লে। আবার হলো এটা সয়েলটা হলো স্যান্ড, মিক্স আপ আছে এম মানে হলো সিল্ট। আবার এটার হলো সয়েলটা হচ্ছে ক্লে, কিন্তু এইটা হলো লিকুইড লিমিট কম। এটা হচ্ছে ক্লে, লিকুইড লিমিট হচ্ছে হাই। সুতরাং দুইটার কিন্তু ক্যাপাসিটি ডিফারেন্ট হয়ে যাবে। আমার হলো সয়েলটা সিল্ট, লিকুইড লিমিট হলো কম। আমার সয়েলটা সিল্ট, লিকুইড লিমিট হলো হাই। তো এগুলো কিন্তু প্রত্যেকটার মানে ক্যাপাসিটি কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে। এগুলো মাথায় রাখতে হবে। এগুলো আসলে টেস্টের মাধ্যমে আসবে। আরেকটা ইম্পর্টেন্ট ফেনোমেনা, সেটা হচ্ছে যে প্লাস্টিসিটি। আমরা বলেছি যে কি জিনিস, সেটা নিয়ে অনেক কথা হয়েছে। এটা হচ্ছে আমাদের ক্লে এবং সিল্টের জন্য প্লাস্টিসিটির কথাটা আসে। আরেকটা ইম্পর্টেন্ট ফেনোমেনা হচ্ছে ফ্রিকশন অ্যাঙ্গেল। এটা হলো আমাদের যখন কোর্স গ্রেন সয়েল হবে অথবা স্যান্ডি সয়েল হবে, তখন আমাদের ফ্রিকশন অ্যাঙ্গেলের কথাটা চলে আসবে। ফ্রিকশন অ্যাঙ্গেলটা হচ্ছে যে মানে পরস্পর ইন্টারলকিং এর মাধ্যমে দুইটা পার্টিকেল যে একসাথে আটকায় থাকবে, সেটাই হচ্ছে আমাদের মূলত ফ্রিকশন অ্যাঙ্গেল। সেটা হচ্ছে কোর্স গ্রেন সয়েল বা স্যান্ডি সয়েলের জন্য এটা আমাদের ইম্পর্টেন্ট এবং এটা বের করতে হবে। এটাও কিন্তু আমাদের একটা টেস্টের মাধ্যমে করতে হয়। এই টেস্টটা একটা ব্যাপার হচ্ছে যে মানে যে টেস্ট করে বের করা হয়, আবার অনেক সময় টেস্ট ছাড়া, যেমন এফএম এর উপরে বেসিস করেও এটা বের করা যায়। কারণ এফএম আমরা তো বের করছি, তো সেটা আমরা আলোচনা হয়তো আনবো, কিন্তু একটু মনে রাখতে হবে যে প্লাস্টিসিটি হচ্ছে ক্লে সয়েলের জন্য, আর হলো ফ্রিকশন অ্যাঙ্গেলটা নরমালি স্যান্ডি সয়েলের জন্য। ওকে, এরপরে আমাদের সেটেলমেন্ট বের করতে হয়। তো সেটেলমেন্ট বের করতে হয়, কোনো সয়েল টেস্ট সেটেলমেন্ট বের করে দেবে না। সেটেলমেন্ট কত হবে সেটা তো ডিপেন্ড করছে আমার স্ট্রাকচারের লোডের উপরে। স্ট্রাকচার থেকে লোড কি পরিমাণ আসছে সেইটার উপরে ডিপেন্ড করছে যে আমার সেটেলমেন্ট কত হবে। তো সয়েল টেস্ট রিপোর্ট তো যে করবে সে তো জানে না যে স্ট্রাকচারের লোড কত, আর সেটা তার দায়িত্বও না। এটা তো একটা সফিস্টিকেটেড অ্যানালাইসিস করে সেটা বের করতে হবে। কিন্তু সেটেলমেন্ট বের করতে হলে আমাকে যে প্রপার্টি লাগবে সেটার জন্য আমাদের সয়েল টেস্টে সেটা হচ্ছে যে সয়েল টেস্টে আমাদেরকে সেটা বের করতে হবে। সয়েল টেস্টে যদি সেটেলমেন্ট বের করার যে প্যারামিটার সেগুলো যদি বের না করে দিই, তাহলে কিন্তু
সেটেলমেন্ট বের করতে পারবে না। এটার জন্য আলাদা আবার টেস্ট করতে হয়। এই টেস্টের নাম হচ্ছে, মনে রাখতে হবে, কনসলিডেশন টেস্ট। আমি যদি এক্সাম্পল স্বরূপ বলি, আমাদের দেশে একটা সয়েল টেস্ট অন অ্যান এভারেজ 100 ফিটের একটা সয়েল টেস্ট করতে হয়তো 10 থেকে 20,000 টাকা। যদি কোনো প্রাইভেট ফার্মকে দিয়ে করানো হয় তাহলে নেবে। এই একটা কনসলিডেশন টেস্টের দামই হচ্ছে 10,000 টাকা। মোটামুটি 98% সাইটে এটার টেস্টটা করা হচ্ছে না, কনসলিডেশন। কিন্তু এইটা ছাড়া আমি সেটেলমেন্ট কতটুকু হবে সেটা আমি বের করতে পারবো না। কিন্তু কেন লাগবে সেটেলমেন্ট সেটা আমি বিএনবিসির মানে রিকোয়ারমেন্টটা বলবো পরে, যখন বিয়ারিং ক্যাপাসিটি আলোচনা করবো তখন বলবো যে কেন সেটা আমার সেটেলমেন্ট বের করতে হবে। আমি জাস্ট এখন একটু বলে রাখি যে বিয়ারিং ক্যাপাসিটি আমাদের দেশে যে সয়েল টেস্টে দেওয়া হয়, এই বিয়ারিং ক্যাপাসিটির মানে একটু লিমিটেশন আছে। সেটা হলো যে সেটেলমেন্টকে ইগনোর করে বের করে দেওয়া হয়, কিন্তু সেটেলমেন্ট ছাড়া বিয়ারিং ক্যাপাসিটি আপনার ভ্যালিড না। তো সেই জন্য এইটা লাগবে। এটা কিন্তু এটা যদি সয়েলটা ক্লেই সয়েল হয়, অর্থাৎ ক্লেই সয়েল হয়, এটা মাস্ট লাগবে। আর যদি স্যান্ডি সয়েল হয় তাহলে সেটাকে আমরা অন্যভাবে এটাকে কভার করতে পারি, সেক্ষেত্রে লাগে না। স্যান্ডি সয়েলের কনসলিডেশন হয়ও না, টেস্টও হয়ও না। তো ক্লে সয়েল হলে আমাদেরকে অবশ্যই কনসলিডেশন টেস্ট করতে হবে। আরেকটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ এবং শেয়ার স্ট্রেংথ। সেটাও আমাদের এক ধরনের টেস্ট, যেটা একটু কস্টলি নরমালি, তবে করা হয়, খুব বেশি কস্ট না, 500 টাকা পার স্যাম্পল। শেয়ার স্ট্রেংথ, কম্প্রেসিভ স্ট্রেংথ, শেয়ার স্ট্রেংথ একটু কস্টলি, এটা নরমালি করা হয় না। কনসলিডেশন কস্টলি করা হয় না, কম্প্রেসিভ স্ট্রেংথটা একটু কম কস্ট, এটা করা হয়। তাহলে এখানে আমাদের এই সবগুলো কিন্তু টেস্টের মাধ্যমে এই ভ্যালুগুলো পাবো। এই জন্য আমরা বলছি যে হোয়াই সয়েল টেস্টিং। সয়েল টেস্টিং ছাড়া আমরা কিভাবে পাবো এই ভ্যালুগুলো? এগুলো ছাড়া তো আমি তো ক্যালকুলেশন করতে পারবো না। আর যে ইঞ্জিনিয়ার, সে তার বিয়ারিং ক্যাপাসিটি সে পেলো, কিন্তু বিয়ারিং ক্যাপাসিটি ইজ নট এনাফ ফর এ প্রজেক্ট। আমাকে সেটেলমেন্ট লাগবে, ফ্রিকশন অ্যাঙ্গেল লাগবে, প্লাস্টিসিটি লাগবে, কম্প্রেসিভ স্ট্রেংথ লাগবে, শেয়ার স্ট্রেংথ অফ সয়েল, এগুলো লাগবে। এই জন্য আমাদেরকে সয়েল টেস্টিং করতে হবে, সয়েল টেস্টিং করতে হবে এবং ল্যাবরেটরিতে করতে হবে। এখন টেস্টিং অফ সয়েলের চেকলিস্ট হিসেবে যদি বলি, তাহলে টেস্টিং অফ সয়েলে আমাদের দুইটা পার্ট ছিল। আমি শুরুতে বলেছি যে একটা হচ্ছে ভিজুয়াল ক্লাসিফিকেশন, এটা হচ্ছে একটা পার্ট। ভিজুয়াল ক্লাসিফিকেশন মানে আমি ল্যাবে নাই, ল্যাব ছাড়াই আমি কিছু ক্লাসিফিকেশন করব, সেই ক্লাসিফিকেশনটাই হচ্ছে এইটা। তো আমরা দেখেছি যে ক্লের এবং সিল্ট মিলে আমাদের হচ্ছে এই কয়টা সয়েল পাওয়া যায় নরমালি। তো এখানে হচ্ছে যে সিল্ট এমএল, ক্লে সিএল, আবার সিল্ট এমএস, ক্লে এমএস। এইগুলো কিন্তু আমি ভিজুয়ালি ক্লাসিফাই করতে পারি, নাম হলো ভিজুয়াল ক্লাসিফিকেশন। এখানে বলছে কি যে আইডেন্টিফিকেশন অফ ইনঅর্গানিক ফাইন গ্রেইন সয়েল। ইনঅর্গানিক মানে হচ্ছে যেখানে অর্গানিক মিক্স আপ নাই। অর্গানিক কি? এই অর্গানিক হচ্ছে যে বিভিন্ন ওয়েলি বা হাই কম্প্রেসিবল, যেমন গাছের পাতা পরে যদি কোনো লেয়ার তৈরি হয়, কোনো কিছু যেগুলো ইনঅর্গানিক নয়, অর্গানিক, অর্গানিকের ডেফিনেশন আছে আলাদা সেটা। তো সেই সয়েল ছাড়া, মানে ইনঅর্গানিক সয়েল ছাড়া, ইনঅর্গানিক বাট নর্মাল যে আমরা সয়েল বুঝি সেটা, সেই সয়েলের ক্লাসিফাই করার ম্যানুয়াল টেস্ট। ম্যানুয়াল টেস্ট কি? একটা হচ্ছে ড্রাই স্ট্রেংথ বের করবো। স্ট্রেংথ মানে শক্তি, স্ট্রেংথ মানে শক্তি, আমি বল প্রয়োগ করলে সেটা ফেল করার আগে কতটুকু লোড নিতে পারবে, অথবা ডিফর্ম করার আগে কতটুকু লোড নিতে পারবে, সেটা হলো ড্রাই স্ট্রেংথ। একটা ইটের খোয়া পড়ে আছে রাস্তায়, একটা মানুষ হাঁটছে, আমি, আমার পায়ের জুতা পড়লো, ওটা ভাঙবে না। কারণ হলো তার স্ট্রেংথ আমার যে লোড তার চেয়ে বেশি। কিন্তু একটা ট্রাক আসলো, ট্রাকের চাকা পড়লো, সেটা ভেঙে গেল। তার মানে হলো যে স্ট্রেংথ ওই পরিমাণ নাই যে ট্রাকের লোড নিবে। আর রাস্তা আমি যদি বলি, মাটির রাস্তা, মানুষ হাঁটছে, আপনার রাস্তাটা ডিফর্ম করছে না,
কিন্তু যখন ওই মাটির রাস্তা দিয়ে একটা রোলার যাচ্ছে তখন কিন্তু ওটা দেবে যাচ্ছে। এরপরে যদি বলি ওই রাস্তাটাই আমার কাদা হয়ে যাচ্ছে যদি সেটাতে বৃষ্টির পানি পড়ছে, অর্থাৎ শুকনো অবস্থায় আমি হেঁটে যাচ্ছি, আমার কিছু হচ্ছে না, মানে মানে মাটিটা ডিফর্ম করছে না, কিন্তু যখন একটা মানে বৃষ্টি হয়ে গেল, এক পশলা বৃষ্টির পরে আমি হেঁটে যাচ্ছি, আমার পাটা দেবে যাচ্ছে। তাহলে সয়েল একই ছিল, লোড চেঞ্জ হলে সেটা ফেল করে যাচ্ছে, আবার সয়েল একই আছে বা পার্টিকেল একই আছে, কিন্তু সেটার স্টেট অফ সয়েল ময়েশ্চার কন্ডিশন চেঞ্জ হলেও সেটার ফেল করে যাচ্ছে। তো দুইটাই মাথায় রাখতে হবে যে লোড বেশি হয়ে গেলে যেমন ফেল করে যায়, কন্ডিশন চেঞ্জ হয়ে গেলেও সয়েল ফেল করে যায়। কন্ডিশন যদি চেঞ্জ হয় তাহলেও সয়েল ফেল করে যায়, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। এই জন্য তিনটা জিনিসই লাগবে, যে একটা হলো স্ট্রেংথ, আরেকটা হচ্ছে ডায়ালাটেন্সি, একটা হচ্ছে টাফনেস। তিনটা জিনিস কি, যে স্ট্রেংথ মানে যেটা বললাম আমি, যে আমার সেটা ভেঙে যাওয়ার আগে কতটুকু আমার লোড নিচ্ছে। ডায়ালাটেন্সি ডেফিনেশন হলো, যে পরে দেওয়া আছে ডেফিনেশন, যে আমি পানিতে ছেড়ে দিলে এটা কত তাড়াতাড়ি মানে গলে যাবে, এটা হচ্ছে ডায়ালাটেন্সি। আর টাফনেস হলো যেটা হচ্ছে যে চাপ দিয়ে আমি আঙ্গুল বসায় দিব, বা আমি হচ্ছে আগে বলেছিলাম যে ক্লে মানে হলো সেটা রোল করা যাবে, থ্রেড করা যাবে 3 মিলিমিটারে। সেটা করতে গেলে আমার কতটুকু বল দিতে হবে, সেটা হলো টাফনেস। বল বেশি লাগলে টাফনেস বেশি, বল কম লাগলে টাফনেস কম। তো এখন হচ্ছে এটা আমার এখন তো শুরুতে আসি, যে আমার একটা সয়েল স্যাম্পল আমি নিলাম, নেওয়ার পরে আমি এর ড্রাই স্ট্রেংথ বের করব। তো ড্রাই স্ট্রেংথের ডেফিনিশন দেওয়া হচ্ছে যে একটা স্পেসিমেন ক্রাম্বলস ইনটু পাউডার উইথ মেরে প্রেসার। হালকা একটু চাপ দিতে এটা ভেঙে গেল, তাহলে এর কোনো শক্তি নাই ধরে নেওয়া হচ্ছে। এটা কেমন কি জিনিস, এই ধরা যায় যে স্যান্ডের যদি আমরা স্তূপ করে রাখি, তো দেখা যায় যে বৃষ্টি হওয়ার কারণে 2-3টা স্যান্ড মিলায়ে একটা মানে দানার মতো হয়, একটা মানে ক্লাস্টের মতো হয়, কিন্তু ওর কোনো আসলে শক্তি নেই। ফেলে দিলে ভেঙে যায়, চাপ দিলে ভেঙে যায়, আবার নাড়া দিলেও ভেঙে যায়। আহ, এটা হচ্ছে যে ওই রকম টাইপের মেরে প্রেসার, জাস্ট মানে হ্যান্ডেলিং করতে গিয়েই হাত দিয়ে নাড়াচাড়া করে আবার মানে ভেঙে যাচ্ছে, এরকম জিনিস যদি হয় তাহলে তার কোনো শক্তি নাই। এটাকে বলা হচ্ছে নান, ড্রাই স্ট্রেংথ নাই, কোনো ড্রাই স্ট্রেংথ নাই তার। লো মানে হালকা আমি ফিঙ্গার 2 আঙ্গুলের মাঝে নিলাম, নিয়ে চাপ দিলাম, ভেঙে গেল, তাহলে সেটা হচ্ছে যে লো স্ট্রেংথ বলা হচ্ছে। এরপরে স্পেসিমেন ব্রেকস ইনটু স্পিসেস উইথ কনসিডারেবল ফিঙ্গার প্রেসার। একটু বেশি প্রেসার, হালকা প্রেসার দিলাম, তারপরে ভাঙলো। হাই প্রেসার যেটা, সেটা আরো বেশি প্রেসার দিলাম, তারপরে ভাঙলো। ভেরি হাই যেটা, তারপরে আরো বেশি প্রেসার দিলাম, তারপরে ভাঙলো। অথবা বলা হচ্ছে যে ভেরি হাই যেটা, সেটা ক্যান নট বি ব্রোকেন বিটুইন দ্য থাম, মানে আমি 2 আঙ্গুলের মাঝে নিয়ে যেটা ভাঙতেই পারবো না, সেটা হচ্ছে আমার ভেরি হাই। আর ভাঙতে পারবো কিন্তু অনেক শক্তি লাগবে, সেটা হাই। মিডিয়াম শক্তি লাগবে, সেটা হলো মিডিয়াম। আর অনেক কম শক্তিতে ভেঙে যাবে, সেটা হচ্ছে লো। আর কোনো শক্তি নিতেই পারবে না, জাস্ট হাতে নিলেই ভেঙে যাবে, সেটা হচ্ছে না। এটা হলো ড্রাই স্ট্রেংথ। ড্রাই মানে কি, শুকনো অবস্থায় যে স্ট্রেংথ, সেটা সেটা হচ্ছে এই জিনিস। আর ডাইলাটেন্সি যে জিনিস, সেটা বলা হচ্ছে নো ভিজিবল চেঞ্জ ইন দ্য স্পেসিমেন, যে আমি মানে স্পেসিমেনটা আমি নিলাম হাতের উপরে, হাতের উপরে স্পেসিমেন নিয়ে আমি স্কুইজ করব স্পেসিমেনটাকে, এভাবে চাপ দিব। চাপ দিয়ে ছেড়ে দিলে এটা ক্লে, তো ক্লে হওয়ার কারণে এটা চাপ দিয়ে ছেড়ে দিলে ওর ভিতরে কিছু পানি মানে ওয়াটারের কিছু লক্ষণ দেখা যায়, ওয়াটার মূল পার্টিকেল গুলো বাইরে চলে আসে। তো এটাই হলো যে ওই যদি কোনো পার্টিকেল বাইরে না আসে, ওয়াটার মলিকুল, তাহলে এটা হলো নান। যদি water appears slowly on the surface of the specimen during shaking and does not disappear slowly upon squeezing, সেটা হচ্ছে যে স্লো, তারপরে এটা উল্টা হলো র্যাপিড। তাহলে এটাও কিন্তু আমি হাতে নিয়ে বের করতে পারছি। তাহলে স্ট্রেংথটা আমরা হাত দিয়ে করলাম, আবার ডাইলাটেন্সিটাও হাতেই করে ফেললাম।
এরপর হলো টাফনেস। টাফনেসটা আমি শুরুতে বলেছি। এরপর আর বলছি যে আমি যে থ্রেড করব, তো থ্রেড করার সময় আমার যদি অনেক কম ফোর্স লাগে, only slight pressure is required to roll the thread near the plastic limit. প্লাস্টিক লিমিটের যে আমরা টেস্ট করি, যে হাতে দিয়ে রোল করি, সেটার জন্য যদি স্লাইড প্রেসার দরকার হয় তাহলে হচ্ছে লো, আর মিডিয়াম প্রেসার যদি দরকার হয় তাহলে হচ্ছে মিডিয়াম টাফনেস, আর কনসিডারেবল প্রেসার যদি দরকার হয় তাহলে এটা হবে হাই টাফনেস। তো এটা হচ্ছে একটা মেজারমেন্ট, সেটা আমরা হাত দিয়ে করছি। একটু আগে আমরা কি দেখলাম যে প্লাস্টিসিটি লো, প্লাস্টিসিটি হাই, হলো আমরা এইচ হলো হাই আর এল হচ্ছে লো। সেটা কিভাবে বের করব সেটাও এখানে বলা হচ্ছে ক্রাইটেরিয়া ফর ডিসক্রাইবিং প্লাস্টিসিটি। তো নন প্লাস্টিক কোন জিনিস, যে থ্রেড ক্যান নট বি রোলড। দানাটা মিহি, তাহলে আমি জানি না যে এটা ক্লে নাকি সিল্ট, মানে আমি প্যানে পড়ে গেছে, এটা আইদার সিল্ট হবে অর ক্লে হবে, আমরা জানি। তো এখন যদি নন প্লাস্টিক হয়, মানে হচ্ছে যে এটা মানে এটা নন প্লাস্টিক হয় তাহলে সিল্ট হবে, কিন্তু নন প্লাস্টিকটা কি সেটা বলছে যে থ্রেড ক্যান নট বি রোলড এট এনি ওয়াটার কন্টেন্ট। শুরুতে আমার শুকনা আছে, হালকা পানি দিলাম, নরম হলো, রোল করার চেষ্টা করছি, তো এটা হচ্ছে রোল হচ্ছে না, আর একটু পানি দেব, রোল হচ্ছে না, কোনো মতেই রোল হচ্ছে না, তাহলে এটা হচ্ছে নন প্লাস্টিক। রোল আমার হলো ইন্ডিকেটর যে এটা প্লাস্টিসিটি আছে কি নাই। তো এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটা হ্যান্ডি, এবং এটা হ্যান্ডি হাত দিয়ে করব। এরপরে যদি thread can barely be rolled and lump cannot be formed when dried than the plastic limit. এখন যদি খুব কষ্ট করে রোল করা যায়, অনেক ক্রাম্বল হয়ে যায় রোল একটা তো আছে যে রোল মানে একবারে দড়ির মতো রোল হয়েই যাচ্ছে, মানে ভাঙ্গার কোনো মানে সুযোগই নাই, এরকম অবস্থা। তো সেইটা না, যা রোল করতে যাচ্ছি মানে রোলটা হচ্ছে যে মানে ভেঙে যাচ্ছে, অনেক সময় ভেঙে যাচ্ছে রোলটা, বাট রোল করা যাচ্ছে হালকা, সেটা হচ্ছে লো প্লাস্টিক। আর মোটামুটি ভাবে রোল করা যাচ্ছে মিডিয়াম প্লাস্টিক, এবং থ্রেড ইজ ইজি টু রোল, নট মাচ টাইম ইজ রিকোয়ার্ড টু রিচ দ্য প্লাস্টিক লিমিট, সেটা হচ্ছে মিডিয়াম প্লাস্টিসিটি। আর হাই হলো ইট টেক্স কনসিডারেবল টাইম রোলিং এন্ড নিডিং টু রিচ দ্য প্লাস্টিক লিমিট। আর কিছু সয়েল আছে যে রোল করছি কিন্তু এর ফাটে না, আমাকে হলো কন্ডিশন হচ্ছে দুইটা, রোলও করতে পারা লাগবে, আবার ওটা ক্র্যাক করে দিতে হবে, ক্র্যাক করে যাবে যে মুহূর্তে, ওইটা হচ্ছে প্লাস্টিক লিমিট। তো এখন আমি রোল করছি, অনেকক্ষণ রোল করার পরে এটা ফেটে যাচ্ছে, তখন হচ্ছে হাই প্লাস্টিক। তো এই হচ্ছে মোটামুটি ভাবে আমাদের এগুলো সব হ্যান্ডি করা হচ্ছে। এই করলে তিনটাই, তাহলে আমাদের যে মানে সিস্টেম, যে এখান থেকে এই তিনটা সিস্টেম বের করলাম, এবং এখানে যে এল এবং এইচ ছিল সেটা আসলো প্লাস্টিসিটি থেকে, দিলে কিন্তু আমরা এইটা মোটামুটি ভাবে করে ফেলতে পারলাম যে কি ধরনের সয়েল এটা কিন্তু সব হ্যান্ডি হলো। আর একটা হচ্ছে ল্যাব থেকে যেটা, সেটা হলো যে শিব অ্যানালাইসিস, লিকুইড লিমিট, এগুলো দিয়ে সেটা এটা নাও মিলতে পারে, ভিজুয়ালি যেটা সেটার সাথে ল্যাব হয়তো ল্যাবে তো অ্যাকুরেট হবে, অনেক সময় নাও মিলতে পারে। আবার হচ্ছে ওই যে ভাই যেটা বললেন যে আমার স্পেসিমেন আনতে তো 7 দিন 8 দিনও যদি লেগে যায়, অনেক সময় 3 দিনের মধ্যেই আনা উচিত, সে সময় কিছু জিনিস চেঞ্জ হয়ে যায়, তখন হয়তো ভিজুয়ালি যে ক্লাসিফিকেশন করব হয়তো কিছু জিনিস চেঞ্জ হতেও পারে, এটা আর কি। বাট এগুলো আমরা করব সেটা ম্যানুয়ালি, এটা হচ্ছে ভিজুয়াল ক্লাসিফিকেশন, এর নামই ভিজুয়াল ক্লাসিফিকেশন, এবং এই জিনিসগুলো করতে হবে, এটাকে আমরা বলতে পারি যে চেক লিস্ট ফর ভিজুয়াল ক্লাসিফিকেশন। এরপরে আমাদের হবে ল্যাবরেটরি টেস্ট। তো ল্যাবরেটরি টেস্টে এসে কি করতে হবে, সেগুলো হচ্ছে আমাদের অ্যাটারবার্গ লিমিট করতে হবে। অ্যাটারবার্গ লিমিট মানে হলো লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট, আরেকটা হচ্ছে যে সিঙ্কেজ লিমিটও করতে হবে। তাহলে এই লিমিট গুলা আমাদের ল্যাবে এনে করতে হবে। প্লাস্টিক লিমিট যেটা,
সেটা হচ্ছে যে হাতেই করতে হবে, কিন্তু এটা ওভেন দিয়ে ড্রাই করতে হয়। তো ওভেনটা নর্মালি ল্যাবেই থাকে, ওভেন দিয়ে ড্রাই করতে হয়। পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন, সেটাকে আমরা বলতেছি শিভ অ্যানালাইসিসের মাধ্যমে, সেটাও আমাদের ল্যাবে করতে হবে। ওয়াটার কন্টেন্ট ডিটারমিনেশন, এটা একটা ওয়াটার অ্যাবজর্বেশন টেস্ট, সেটা আমাদের করতে হবে। ডেনসিটি ভয়েড রেশিও ডিটারমিনেশন, এইটা হলো করতে হবে, কিন্তু এটা আসবে নরমালি কনসলিডেশন থেকে, আমাদের ভয়েড রেশিওটা আমরা বের করতে পারবো। স্পেসিফিক গ্র্যাভিটি কনসলিডেশনের সময় করা হয়, টেস্টগুলো করতে হবে। প্রক্টর কম্প্যাকশন টেস্ট আমাদের লাগে না বিল্ডিং প্রজেক্টে, নরমালি রাস্তা ইমব্যাঙ্কমেন্টের কাজে লাগে, সেটাও একটা টেস্ট, এটা সয়েলেরই টেস্ট। এটা হচ্ছে কম দামি টেস্ট বাংলায় বললে, রুটিন ল্যাবরেটরি টেস্ট বলা হয় অনেক সময়, যদি এখানে কনসলিডেশনটা যদি বাদ দেওয়া হয় তাহলে এগুলো রুটিন, এগুলো সবাই করে। এরপরে আসবে স্ট্রেংথের টেস্ট, এগুলো দিয়ে কি পাবো? ক্যারেক্টার পাবো, যে সয়েলের আমাদের হচ্ছে যে লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট, এর ইউনিট ওয়েট, এর এফএম ভ্যালু, স্পেসিফিক গ্র্যাভিটি, এগুলো হচ্ছে আমাদের ইন্ডেক্স প্রপার্টি টেস্ট বলে, অথবা ক্লাসিফাই করতে, সয়েলটা ক্লাসিফাই করতে এগুলো লাগবে। কিন্তু স্ট্রেংথ এবং ডিফরমেশন মানে সেটেলমেন্ট, আমার সেটেলমেন্ট এবং স্ট্রেংথ যদি আমি জানতে চাই তাহলে আমাদের এই ধরনের টেস্ট লাগবে। একটা হচ্ছে আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট, ওয়ান ডাইমেনশনাল কনসলিডেশন টেস্ট, ডাইরেক্ট শেয়ার টেস্ট, সিম্পল শেয়ার টেস্ট, ট্রায়াক্সিয়াল টেস্ট। এগুলো অনেক কস্টলি, আমাদের ছোট প্রজেক্টে আমরা নর্মালি এগুলোর কথা চিন্তা করতে পারি না, করলেও এগুলো আলাদা রেট দিয়ে করে নিতে হয়, এগুলো কম করতে হয়। হয়তো আমার 10টা বোরলগ আছে, এখানে হলো 10-10-এ মানে প্রত্যেকটাতে আবার হচ্ছে 20টা করে স্যাম্পল আছে, কথার কথা। কিন্তু এই টেস্ট গুলো কি সবগুলোর জন্য না, এগুলো সবার জন্য লাগবে না, এগুলো সবার জন্যই লাগবে, প্রত্যেকটা লেয়ারের জন্য, কারণ এগুলোর কস্ট কম। আর এটা হচ্ছে যে রিপ্রেজেন্টেটিভ স্যাম্পলের জন্য এটা নিতে হবে, এটা সবার জন্য লাগবে না। যেমন আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট, এটা শুধু ক্লে সয়েলের জন্য লাগবে। এখন আমার যদি বোরলগে ক্লে সয়েল না থাকে, লাগবে না। কনসলিডেশন আমার ক্লে সয়েলের জন্য লাগবে এবং শ্যালো ফাউন্ডেশনের জন্য লাগবে। আমার হবে পাইল, আমার কনসলিডেশন লাগবে না। আমার ডাইরেক্ট শেয়ার টেস্ট স্যান্ডি সয়েলের জন্য লাগবে। আমার যদি যেমন বসিলার দিকে, আফতাবনগরের দিকে ক্লে সয়েল নাই, এখানে লাগবে না, ডাইরেক্ট শেয়ার লাগবে না। সিম্পল শেয়ার বা এই শেয়ার হয়তো আপনার লাগবে। ট্রায়াক্সিয়াল টেস্ট, সেটা আমার সব সয়েলে লাগছে না, এরকম মানে সবগুলো যে সবটার জন্য লাগবে তা না, এটা কনসালটেন্ট ঠিক করবে যে কোনটা লাগবে। তাহলে মোটামুটি ভাবে এটা ল্যাবরেটরি টেস্ট এগুলো হচ্ছে, আর হলো যেটা হচ্ছে যে ভিজুয়াল, সেটা এটা দিয়ে হচ্ছে। এই জিনিসটা যদি মোটামুটি ভাবে আয়ত্তে আনা যায় তাহলে, বা আমাদের যদি জানা যায় তাহলে কি আমাদেরকে ফাঁকি দিতে পারবে না, আবার যারা এটা কোয়ালিটি কন্ট্রোল করতে চাচ্ছি তারা এটা ইজিলি করতে পারবো। এখানে কিছু ছোট ছোট ক্যান দেখা যাচ্ছে, এগুলোকে বলা হচ্ছে ক্যান। সেই ক্যানে স্যাম্পল নিয়ে ভিতরে রাখা হচ্ছে, ওভেনের ভিতরে, এটা ড্রাই করে ফেলা হবে। তো ছিল একটা কন্ডিশন যে এখানে ওয়াটার ছিল, সেই অবস্থা ওয়েট নেওয়া হচ্ছে, আর ড্রাই করে আরেকটা ওয়েট নেওয়া হচ্ছে। এই দুইটার ডিফারেন্স দিয়ে ক্যালকুলেশন করে এখানে লিকুইড লিমিট এবং প্লাস্টিক লিমিট এগুলো বের করা হচ্ছে, এর সাথে সিঙ্কেজ লিমিটও সাথে এখানে। আর এই জায়গায় এখানে প্লাস্টিক লিমিট আর সিঙ্কেজ লিমিট বের করা হচ্ছে। আর লিকুইড লিমিটটা হলো এই যে গ্রুভিং করে 25 ব্লোয়ের জন্য যেটা, সেটা ওই যে গ্রাফ দেখাইছিলাম, সেটাতে লিকুইড লিমিট আসছে। এখানে ওয়েট ঝুলায় রাখছে। আমরা বলেছি যে ডিফরমেশন হবে একটা সয়েলের যখন এই সয়েলটা ওয়েট মানে লোড যখন এই সয়েলের উপরে পড়বে তখন হচ্ছে এটার ডিফরমেশন হবে। তো ডিফরমেশন ক্যারেক্টারিস্টিকের জন্য ওই ধরনের অ্যানালাইসিসের যাতে ইফেক্টটা আসে, এখানে ওয়েট ঝুলায় রাখা হচ্ছে। এখানে যদিও লেখা নেই যে কি টেস্ট হচ্ছে, যদি এটা কনসলিডেশন মনে হচ্ছে দেখে, জাস্ট আইডিয়া একটা যে এই ধরনের ইকুইপমেন্ট ইউজ করে টেস্ট করা হচ্ছে। এখানে হলো এই যে শিব রাখা হয়েছে, শিব অ্যানালাইসিস করা হচ্ছে। এখানে
একটা টেস্ট আছে এখানে, খুব সম্ভবত এটা হাইড্রোমিটার টেস্ট। হ্যাঁ, হাইড্রোমিটারে যে দেখা যাচ্ছে হাইড্রোমিটারটা, সেটা হলো যে পার্টিকেল যখন অনেক ছোট হয়ে যায় তখন সেই পার্টিকেলটা শিপ অ্যানালাইসিস করা যায় না। শিপের তো আবার একটা সাইজ আছে, তো সেই সাইজটা যখন করা যায় না তখন এটা হাইড্রোমিটার দিয়ে ওই পার্টিকেল সাইজটা বের করা হয়। এটা লাগে না আমাদের, বা আমাদের করাও হয় না। এত ছোট দানা আমরা আসলে ওটা ক্লে সিল্ড হিসেবে, কিন্তু যখন সফিস্টিকেটেড অ্যানালাইসিসে চলে যায় তখন এটা লাগে। এই জিনিসটা হলো ওয়াটার, নাথিং। এই ডিস্টিল ওয়াটার ইউজ করতে হয় ল্যাবে, যাতে আমরা যদি নর্মাল ওয়াটার ইউজ করি এই ওয়াটারটা বিহেভিয়ার চেঞ্জ করে দিতে পারে, এই জন্য ডিস্টিল ওয়াটার ইউজ করতে হয়। এটা আর এখানে আছে সেটা হলো আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট। কম্প্রেশন মানে যে কম্প্রেশন দেওয়া হচ্ছে এদিকে থেকে কম্প্রেশন দিয়ে এটাকে ফেল করানো হবে, এটা থেকে আসবে কম্প্রেশন টেস্ট, যে রেজাল্ট সেটা এখান থেকে যে ভ্যালুটা পাবো। তো এগুলো হচ্ছে ল্যাবরেটরিতে টেস্ট করা হচ্ছে মোটামুটি ভাবে, এগুলোই ল্যাবরেটরি টেস্ট। এখানে আমার বাদ আছে হচ্ছে ট্রায়াক্সিয়াল এবং ওই যে কনসলিডেশন, ওই ফিগারটা আমি পরে অ্যাড করব। এইটা হচ্ছে আমার লেকচার 1 এর ম্যাটেরিয়াল ছিল। লেকচার 2 তে মেইনলি ফোকাস করছি আমরা এসপিটি টেস্ট, স্ট্যান্ডার্ড পেনেট্রেশন টেস্ট। মানে পেনেট্রেশনের মাধ্যমে আমরা যে রেজাল্টটা পাচ্ছি এটাকে বলা হয় এসপিটি টেস্ট। পেনেট্রেশন করতে হবে একটা স্পুন, সেই স্পুন পেনেট্রেশন করলে যে ব্লোটা কাউন্ট করছি সেটাই হলো তার প্যারামিটার। কিন্তু এসপিটি টেস্টে আরেকটা সুবিধা হলো যে এসপিটি টেস্টের মাধ্যমে আমরা যেমন এসপিটি এন ভ্যালু পাই, একে বলা হয় এন ভ্যালু, সাথে সাথে এখান থেকে স্যাম্পল কালেক্ট করতে পারি, একই সাথে ডিস্টার্ব স্যাম্পল এবং একই সাথে আনডিস্টার্ব স্যাম্পল, দুই ধরনের স্যাম্পল আমরা এখান থেকে কালেক্ট করতে পারি। এটা হলো এসপিটি টেস্টের সুবিধা, যে একসাথে আমরা স্ট্রেংথ বের করতে পারছি, ইন ফিল্ডেই আমরা এটার শক্তিমাত্রা পেয়ে যাচ্ছি, সাথে হলো আবার সেখান থেকে স্যাম্পল নিয়ে সেই স্যাম্পলটা ল্যাবে এনে আমরা টেস্ট করতে পারছি। এটা দুইটাই কিন্তু আমাদের মানে সুবিধা, এবং কস্টটা কম, লো কস্ট। অসুবিধাও আছে কিছু। অসুবিধা হচ্ছে যে এটা যেহেতু লেবার কন্ট্রোলড ওয়ার্ক, এখানে হয়তো আমরা মূল যে মানে যে বিহেভিয়ারটা সেটা অনেক সময় পাবো না। এইটা আমরা মেনলি এই লেকচারে আমাদের ফোকাস হচ্ছে এসপিটি। তো এসপিটি হচ্ছে আমরা জানবো এখানে হোয়াট ইজ এসপিটি, আমরা জানবো যে বোর লগ কি, সয়েল টেস্টের যে মধ্যে যে বোর লগ দেখতে পাই সেই বোর লগ জিনিসটা কি, এসপিটির প্রসিডিউরটা কি, স্যাম্পলিং প্রসিডিউর কি, তারপরে এসপিটি করতে গেলে গ্রাউন্ড ওয়াটার কিভাবে অবজার্ভ করব, গ্রাউন্ড ওয়াটার টেবলটা, তারপরে এসপিটি স্যাম্পলিং করে কি কি টেস্ট আমরা করব। টেস্ট সম্পর্কে আমরা আগে ধারণা নিয়ে নিছি, এখন সেই টেস্টের নাম মানে সর্ট আউটটা আবার করব। আর এসপিটি টেস্টের রেজাল্ট থেকে কিভাবে ইন্টারপ্রেট করব, তারপরে হচ্ছে এসপিটি টেস্টের কোয়ালিটি কিভাবে এনশিওর করব, আর লাস্টে হচ্ছে এসপিটি রিপোর্ট প্রিপারেশন এবং কমেন্ট অন ইনভেস্টিগেশন বাই এসপিটি। এইটা আমার লাস্টের দিকে নিয়ে যেতে চাচ্ছি, যে সেখানে আমি একটা সয়েল টেস্ট, যেটা আমাকে বলা হয়েছিল ভাবে যে একটা সয়েল টেস্ট রিপোর্ট আমি সেখানে দেখাবো। হোয়াট ইজ এসপিটি? এসপিটি হলো স্ট্যান্ডার্ড পেনেট্রেশন টেস্ট, মানে পেনেট্রেশনের মাধ্যমে এইটার আমি শক্তি মাত্রাটা পাবো বা আমার এই টেস্টের রেজাল্টটা পাবো। পারফর্মড বাই এ স্ট্যান্ডার্ড স্পুন স্যাম্পলার, যেটা হলো একটা স্যাম্পলার কিন্তু সেটাকে আমি পেনেট্রেট করব, যেখানে যার একটা হ্যামার দিয়ে তাকে বল প্রয়োগ করতে হবে বা হ্যামারিং করতে হবে। সেই হ্যামারের ওয়েটটা হচ্ছে 63.5 কেজি, ফলিং ফ্রম 30 ইঞ্চ অ্যাবভ। এর চেয়ে যদি আমি 30 এর জায়গায় 24 ইঞ্চ দিই তাহলে আমি রেজাল্ট উল্টাপাল্টা পাবো, এটা দিয়ে কিছু হবে না। 30 এর জায়গায় যদি 40 ইঞ্চ দিই এটা দিয়েও রেজাল্ট উল্টাপাল্টা পাবো, কিছুই হবে না। খুবই লেবার কন্ট্রোল ওয়ার্ক। এখন একজন লেবার যখন সকালে যাচ্ছে বা যখন তার শক্তি বেশি আছে তখন সে যতটা ইফোর্টলি কন্ট্রোল করবে, যখন তার টায়ার্ডনেস চলে আসবে এটা কন্ট্রোল করার তার জন্য ডিফিকাল্ট হবে।
অটোমেটিক যদি হতো তাহলে আলাদা, তো লেবার হওয়ার কারণে এটা কন্ট্রোল করা ডিফিকাল্ট, ওয়েট এবং হাইট কিন্তু এইটার উপরেই ডিপেন্ড করছে। কারণ আমি একই আমার শক্তি আমার সয়েলের, যদি আমি হাইট 40 ইঞ্চি উপর থেকে ফেলি আমি স্পিডে ভ্যালু কম পাবো, আমি 30 হলে অ্যাকুরেট পাবো, আমি যদি 28 ইঞ্চি থেকে উপর থেকে ফেলি আমি বেশি পাবো, কিন্তু সয়েল তো আমার একই, তাহলে আমার কিন্তু রেজাল্ট ঠিক মতো পাবো না। ওকে, এরপরে স্যাম্পলার ইজ ড্রিভেন ইনটু দ্য সয়েল এট বটম। আমি এখানে ফিগারে দেখাচ্ছি আবার, যে এখানে ওই যে 6 ইঞ্চের যে 3টা লেয়ারে ভাগ করতে হবে সেটা বলেছিলাম আগে, ওইটাই যে স্যাম্পলার ইজ ড্রিভেন 152 mm বা 6 into soil at the bottom of borehole, and number of blows required drive in additional 12 inch is counted। অর্থাৎ আমি বোর করে অনেক নিচে চলে গেছি, এরপরে আমার ওই স্যাম্পলারটা আমি এখানে ঢুকাই দিলাম, এটা হলো আমার ড্রিলিং রড। এই পর্যন্ত আমি বোর করে ফেললাম, এই পর্যন্ত আমার বোর করা হয়ে গেল। এরপরে আমি এই বোর হোলের মধ্যে, এটা হলো বোর হোল, মানে বোর করলাম হোল করলাম, নাম হলো বোর হোল। এই বোর হোলের মধ্যে আমার যে পাইপ আছে, মানে ড্রিলিং রড বলছি এটাকে, এই ড্রিলিং রডের সাথে এবার এই স্যাম্পলার, নাম হলো স্প্লিট ব্যারেল স্যাম্পলার, সেই স্যাম্পলারটা আমি লাগালাম। লাগানোর পরে এই ড্রিলিং রডের মাথায় আমার হচ্ছে যে এই ওয়েটটা আছে, এই ওয়েটটাকে উঠানো নামানো করা যায় রোপ দিয়ে, দড়ি দিয়ে। সেই দড়ি দিয়ে এবার আমি এখানে এই এনভিলের উপরে ফেলবো। তো এনভিলের উপরে ফেলার আগের মুহূর্ত হলো এইটা, যে আমার হাইট হচ্ছে 30 ইঞ্চ বা 760 মিলিমিটার অ্যান্ড ওয়েট হচ্ছে 63.5 কেজি। এবার এখানে এনে ড্রপ করব। ড্রপ করার অবস্থা হলো এটা, এই যে এনভিলের সাথে এটা লেগে গেল, লাগলে কি হবে, এটা তো সয়েল, তো এইটা চপিং হয়ে নিচের দিকে চলে আসবে। তো প্রথমে আমি 6 ইঞ্চি, আমার এখানে হলো আমার ইন্ডিকেটর লাগবে, সেজন্য এখানে একজন সার্বক্ষণিক মনিটরিং করবে যে কতটুকু আমার ভেতরে ঢুকছে। তো 6 ইঞ্চি যখন ঢুকে গেল তখন এটা কাউন্ট হলো, অ্যানাদার 6 ইঞ্চ আবার এটা থেকে আমি পাচ্ছি, আরো যখন দিলাম অ্যানাদার 6 ইঞ্চ ঢুকলো, এরপরে আবার আমি হ্যামারিং করলাম, আরো 6 ইঞ্চ ঢুকলো। আমার কিন্তু ইন্ডিভিজুয়াল কাউন্ট লাগবে, একবারে 18 ইঞ্চি দিয়ে কত হইলো এটা বললে হবে না, প্রতি 6 ইঞ্চের জন্য আলাদা আলাদা কাউন্টিং দরকার আমার। সে এটার জন্য আমার N1, এটার জন্য আমার N2, এটার জন্য আমার N3, আমি 3টা কাউন্ট আমার আলাদা আলাদা হতে হবে। এরপরে আমার এই যে এই 6 ইঞ্চ এবং এই 6 ইঞ্চের যে কাউন্ট, সেটাই হলো আমার এসপিটি ভ্যালু। প্রথমটা যেহেতু ডিস্টারবেন্স থাকে এটা বাদ যাবে, এবং এটা হলো এটাও 18 ইঞ্চ, তাহলে এখানে 6 ইঞ্চ, এখানে 6 ইঞ্চ, 12 ইঞ্চ, 18 ইঞ্চ ঢুকে গেল। এই হচ্ছে আমার মোটামুটি ভাবে হ্যামারিং প্রসেস। এইটাই হলো, এই সিস্টেমটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট। যা আছে, যা ওয়েট, যা হাইট, এই সব কিছু যদি মোটামুটি স্ট্যান্ডার্ড ওয়েটে করা হয় তাহলে এর নাম হলো এসপিটি, স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট। যে কোনো ভাবে পেনিট্রেশন করে বললে হবে না, বললে হবে না, বোঝা যায় যে আমি একটা সয়েল নিয়ে আমি কিন্তু বলে দিতে পারবো এটা সয়েলটা ভালো না খারাপ, কিন্তু এটার এসপিটি ভ্যালু তো আমি বলতে পারবো না। এসপিটি ভ্যালু, এসপিটি যে স্ট্যান্ডার্ড প্রসিডিউর সেভাবে করতে হবে। এখানে এই হচ্ছে পুরো জিনিসটার পোর্ট্রে। এইটা হচ্ছে টিপিক্যালি এই দড়িটাও কি দড়ি হবে সেটা কিন্তু বলে দেওয়া আছে, 25 মিলিমিটার ডায়া ম্যানিলা রোপ, যে কি ধরনের রোপ হলে এটা মানে ফ্রিকশনটা কম হবে, এনার্জিটা ঠিক মতো অ্যাপ্লাই হবে, এই ধরনের ব্যাপার আর কি। এস টাইপ পুলি লাগবে, এইভাবে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রসিডিউর, এই প্রসিডিউরটা ফলো করতে হবে। আর বোরলগ হচ্ছে যে বোরহোলের যে এইখান থেকে যে এসপিটি ভ্যালু গুলো নিলাম, এসপিটি ভ্যালু নেওয়ার পরে এটার ভিজুয়াল ক্লাসিফিকেশন করলাম, তারপরে ল্যাবে টেস্ট করলাম, সবকিছু করে এর ইনফরমেশনকে গ্যাদার করব একটা পেজে, সেই পেজটাকে বলা হচ্ছে বোরহোল, বোরলগ। বোরহোল হচ্ছে বোরিং যে হোল সেটা, সেখান থেকে যে ডেটাগুলো নিলাম এটা হচ্ছে বোরলগ। এটা হলো একটা টিপিক্যাল বোরলগের ভ্যালু, যেখানে বিভিন্ন ইনফরমেশন দরকার হয়। প্রজেক্টের ইনফরমেশন থাকবে,
ক্লায়েন্ট ইনফরমেশন থাকবে, লোকেশন থাকবে, বোরহোলের নাম্বার থাকবে, যে লিজেন্ড থাকবে যে স্যাম্পলটা ডিস্টার্ব নাকি আনডিস্টার্ব, মানে আমি যে স্যাম্পলটা তুললাম এটা কি ডিস্টার্ব করে তুললাম নাকি একবারে ইনসিটু যে কন্ডিশন সেটা তুললাম, সেটারই এখানে যেমন এই বোর লগে সবকিছু তুলছে কি এরা ডিস্টার্ব তুলছে, তো এখানে ডিস্টার্বের লিজেন্ড দেওয়া আছে। ওয়াটার টেবল কয় ফিট নিচে আছে সেটাও এখানে থাকবে। মেথড অফ ড্রিলিং কি, পারকাশন, সেটাও থাকবে। এটা যে সিস্টেম আমরা দেখলাম এটা পারকাশন। আরেকটা আছে রোটারি। রোটারি মানে হচ্ছে যে সেটা আলাদা আরেকটা সিস্টেম। পারকাশন মানে হচ্ছে এটা একটা সিস্টেম, মানে সিস্টেম অনুযায়ী সেগুলোর কস্ট এবং ইকুইপমেন্টাল ভেরিয়েশন তৈরি হয়। অর্থাৎ পারকাশনের জন্য যে মাউন্ট ট্রাক লাগবে একটা আসবে সেখানে, যে রোটের মানে কি রোটারির জন্য একটা মাউন্টিং ট্রাক লাগবে, সেটা এসে সেখানে রোটারি করে করে সেটার বোর হোলটা করবে। কিন্তু টেস্টের যে প্রসেস সেটা একই সবগুলো মেথড। বোরিং সিস্টেমটা হলো এটা বলছে মেথড অফ ড্রিলিংটা হলো পারকাশন, কিন্তু টেস্ট সিস্টেম একই। আমি পারকাশন দিয়ে করি আর অন্য মেথডে করি, যাই যেভাবেই আমি ড্রিলিং করি না কেন আমার মেথড অফ এসপিটি সেম। এই হচ্ছে মেথডটা এখানে উল্লেখ থাকলো। এরপরে স্যাম্পল আইডি নরমালি ডি দিয়ে দেওয়া হয়, মানে হলো ডিস্টার্ব, যদি ইউডি থাকে তাহলে হবে আনডিস্টার্ব, এটা নরমালি দেওয়া হয়। এই যে 1 2 মানে যে কতগুলো স্যাম্পল নেওয়া হয়েছে, এই বোর হলে টোটাল 24টা স্যাম্পল নেওয়া হয়েছে, 5 24 120 ফিট যার গভীরতা। এখানে ফিটেও দেওয়া আছে আস্তে আস্তে। এখানে হচ্ছে ইনফরমেশন হলো সয়েল লেয়ার ডেসক্রিপশন। সয়েল লেয়ারের ডেসক্রিপশন যে এটা হলো ব্রাউনিশ লুজ সিল্টি স্যান্ড। আমি এটা পরে রিপোর্টে হয়তো আবার আলোচনা আসবো, বাট এখানে একটু দেখে যে এটা হলো কালার, লুজ হলো তার কন্ডিশন, লুজ ডেন্স এটা হচ্ছে তার কন্ডিশন। আরেকটা হচ্ছে যে সিল্টি স্যান্ড, যেটা আমরা বলেছিলাম যে সিল্টি স্যান্ড একটা সয়েল, সেটার নাম হলো এসএম। তাহলে এই সয়েল টেস্টের একটু লিমিটেশনও দাঁড়ালো যে এখানে এসএম তাদের লেখা উচিত ছিল। কারণ লিমিটেশনটা কি জন্য দাঁড়ালো, যে এখানে এরা আবার বলে দিছে যে আমরা করেছি অ্যাজ পার ভিজুয়াল ক্লাসিফিকেশন, আমরা ল্যাবরেটরিতে টেস্ট করি নাই, এই জন্য এরা এসএম লেখে নাই। তাহলে এটা কিন্তু সম্পূর্ণ সয়েল টেস্টের যে বোরলগ সেটা আসে নাই, আসলে এখানে এসএম আসতো এবং এখানে লেখা থাকতো কি ইউএসসিএস ক্লাসিফিকেশন। তাহলে এখন যদি কেউ যদি এখানে ইউএসসিএস লেখে কিন্তু ভিতরে ইউএসসিএস করে নাই, মানে শিপ অ্যানালাইসিস না করেই করে দিছে সে, তাহলে সে যেমন ঠিক করলো না, আবার হচ্ছে যে এখানে ভিজুয়াল লিখলো আবার এখানে এসএম লিখলো সেও ঠিক করলো না, কারণ সে তো আসলে উপরে জানে না। এই জন্য এটা ঠিক আছে কিন্তু কিছু জিনিস কম আছে, বললো ঠিক আছে কিছু জিনিস কম আছে, এই জন্য যে এটা লিখছে সে ভিজুয়াল ক্লাসিফিকেশন করে এই টেস্টটা করে ফেলছে। ল্যাবে কোনো টেস্টই হয় না এটা, তারপরেও কিন্তু ক্লাসিফাই হয়ে গেছে। কিন্তু আরো যদি ফুল ক্লাসিফিকেশনে যায় আমার তখন ল্যাবরেটরি টেস্টটা দরকার হবে। এখন এই ধরনের সয়েল আছে আমার 32.5 ফিট, তো এখানে এই জন্য এই লেয়ারের আলাদা আবার যে 32.5 ফিটের লেয়ার হচ্ছে আমার এই ধরনের সয়েল। এরপরে অনুরূপ ভাবে আমার আরো কিছু সয়েল এভাবে গ্রেইশ মানে কালার, এখানেও সিল্টি স্যান্ড। তারপরে এখানে হচ্ছে গ্রে কালারের স্টিপ ক্লে, সেটা হলো মিডিয়াম স্টিপ বা স্টিপ, সেটা আমি পরে দেখাবো। তো এই যে এইভাবে আমাদের ক্লাসিফাই গুলো হয়ে গেল। তাহলে এই সয়েলটা কিন্তু ক্লে সয়েল, কিন্তু আমরা দেখেছি ইউএসসিএস এ শুধু ক্লে নামে কোনো সয়েল নাই। মানে এটা কিন্তু বুঝতে হবে যে এটা কেউ ভুল বললে সেটা ওই রেসপেক্টে ভুল না, ভুল হচ্ছে যেখানে ল্যাবরেটরি করা হয়নি এই জন্য কম আছে, ভুল নাই। কারণ এখানে হলো ভিজুয়ালি আমি বলতেছি এটা ক্লে সয়েল, ল্যাবে গেলে শুধু ক্লে নামে কোনো সয়েল নেই, এখানে আসবে কি হয় সিএল আসবে আর না হলে সিএইচ আসবে, তো সেটা কিন্তু আমি ল্যাব ছাড়া পারবো না। এটা দিয়েও আমি বিল্ডিং অ্যানালাইসিস এর অনেক কিছুই করে ফেলতে পারবো, কিন্তু আমার ল্যাবের টেস্টও দরকার হবে। তো
ভিজুয়ালি আমার কিন্তু এই ফুল জিনিসটা দাঁড়ায় যাচ্ছে ভিজুয়ালি, যে আমার যে সয়েল টেস্টের যে বোর লগ, সেই বোর লগের এই পুরো জিনিসটা দাঁড়ায় যাচ্ছে ভিজুয়াল ক্লাসিফিকেশন দিয়েই। এটা ভিজুয়ালি করে আমি এটা করে ফেলতে পারছি, কিন্তু শুধু সিএল সিএইচ এগুলো এসএম এগুলো আনার জন্য আমাকে ইউএসসিএস করতে হচ্ছে। ইউএসসিএস মানে হচ্ছে আমাকে ল্যাবে এটা ল্যাবরেটরি টেস্ট, লিকুইড লিমিট টেস্ট, প্লাস্টিক লিমিট টেস্ট, তারপরে হচ্ছে ওই যে প্লাস্টিসিটি চার্ট যেটা দেখলাম, এরপরে হচ্ছে আমার শিপ অ্যানালাইসিস করে আমাকে করতে হবে। এখন এসপিটি করার পরে এসপিটির কোথায় কোথায় এসপিটিটা করা হলো, রিপোর্টিং যদি করতে চাই, বা এটা একটা পসিবল একটা সাইটের ডাইমেনশন, এটা কোনো সার্ভে রিপোর্ট না, জাস্ট দেখা হলো যে এই জায়গায় আমি একটা বোর করছি, এই জায়গায় একটা বোর করছি। এটা কেন লাগবে? সে আমার এই বোর হলে সয়েলটা খুবই খারাপ, আবার এই বোর হলে সয়েল খুবই ভালো। আমি দেখা যাচ্ছে এখানে আরেকটা সয়েল করলাম, সেখানে সয়েল আবার আরেক রকম। আমি চাইলে তিনটা বোরলগের নিচের যে ফাউন্ডেশন গুলো আছে, এখানে আমার যে ফাউন্ডেশন আছে, আমি এটা এক ধরনের ক্যাপাসিটি, আমি এখানে এক ধরনের ক্যাপাসিটি, এখানে আরেক ধরনের ক্যাপাসিটি দিয়ে আমি ডিজাইন করতে পারবো। আমার কস্ট ইকোনমিক এবং সেফার ফাউন্ডেশন হবে। এজন্য আমার বোরহোল একটা একটা পসিবল একটা সংখ্যা আছে, যে হ্যাঁ আমার যদি একটা 5 কাঠা জমি হয় তাহলে 5টা বোরহোল অ্যাটলিস্ট দরকার। তাহলে আমি এটা 5টা জায়গার যখন ইনফরমেশন পাবো, আমি পুরো সাইটের পিকচারটা আমার কাছে আসবে। এজন্য এটার একটা সংখ্যা সেট করতে হবে, যে হ্যাঁ আমার এই কয়টা সয়েল টেস্ট দরকার এবং এরকম পজিশনে দরকার। যেমন এখানে আমার এই ব্যাপারটা আর কি। তো একই সাইটে লোড ক্যাপাসিটি পার এসএফটি ডিফারেন্ট হবে, ডিফারেন্ট বোর হলে এটাই স্বাভাবিক। কিন্তু যদি ভেরিয়েশন অনেক বেশি হয়, আমরা জোনিং করে হয়তো এটা জোন 1 জোন 2 জোন 3 করে আমরা কিন্তু ডিজাইন করতে পারি। এটা আমাদের সুযোগ আছে, ইন্ডিপেন্ডেন্ট বোর হলে রেজাল্ট ইন্ডিপেন্ডেন্টলি আমরা ইউজ করতে পারবো। তো যে স্যাম্পলারের কথা বারবার বলা হচ্ছে, যে এসপিটি টেস্ট করে আমরা স্যাম্পলিং কালেকশন করব, স্যাম্পলিং করব। তো স্যাম্পলিং এর কথা যেটা বলা হচ্ছে সেটা হলো যে একটা হচ্ছে স্প্লিট স্পুন স্যাম্পলার। সেটা হলো এই ড্রিলিং রডের মাথায় লাগানো হলো, এটা হলো সেই ড্রিলিং রড, এখানে মেকানিজম আছে লাগানোর, এখানে যা যা আছে এই সবগুলোই স্ট্যান্ডার্ড। এর ব্যতিক্রম হলে রেজাল্ট আমি ঠিক মতো পাবো না। এখানে এটা হেড আছে, পিন আছে যেগুলো লাগে। এখন এখানে একটা বাল্ব আছে, মোস্ট ইম্পর্টেন্ট ফেনোমেনা হচ্ছে এই বাল্ব। যদি কোয়ালিটি কন্ট্রোল করার আমাদের ইচ্ছে থাকে, তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মনিটরিং করতে হবে, তাছাড়া কোয়ালিটি আসবে না। এই বাল্বটা এমন ভাবে আছে যে যদি আমার এদিক থেকে পানি আসে, এই পানিটা এখানে আটকায় যাবে, এদিক দিয়ে বের হবে। এর নাম হলো ওয়াটার পোর্ট। এদিক দিয়ে বের হয়ে যাবে, মানে এদিক দিয়ে যদি পানি ইনগ্রেস করে, পানিটা এদিক দিয়ে বের হয়ে যাবে, সয়েলের মধ্যে ঢুকবে না। আবার সয়েলে আমার পানি থাকে, সেই পানিটা যদি বের হতে চায়, তাহলে এটা গিয়ে এই পিনের সাথে আটকা যাবে, এটাও আমার বের হবে না। তো আমার হচ্ছে যে সয়েলটাকে আমি চাচ্ছি যে সয়েলের ইনসিটু কন্ডিশনেই থাক, কারণ এটা তো মাটির নিচে তো পানি, কিন্তু সয়েলের আমার যাতে বাহিরের পানির সাথে সয়েলের টেস্টিং এর সময়, হ্যামারিং এর সময় যাতে কন্ট্যাক্ট না হয়, সেই ব্যবস্থা করতে হবে। এটা কি হয়, এই বাল্বটা ক্ষয়ে যায় আস্তে আস্তে, এটা ক্ষয়ে যায়, ক্ষয়ে চিকন হয়ে যায়, ছোট হয়ে যায়, তখন হলো এদিক দিয়ে পানি ঢুকে যায়, পানি বের হয়ে যায়, তখন রেজাল্টটা ঠিক মতো আসে না। এটা একটা বিষয়, এটা হলো নাম্বার 1। নাম্বার 2, এইটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ডাইমেনশন আছে, সেটা তো অবশ্যই বাজার থেকে যদি নিয়ে আমরা হয়তো তারা ওই ডাইমেনশন দিয়েই করবে। যেটা করবে না সেটা হলো এইখানে খুব ছোট্ট একটা ডাইমেনশন 1.59 মিলিমিটার বা 1/16 ইঞ্চ, 1 ইঞ্চির 16 ভাগের 1 ভাগ। এখানে হচ্ছে একটা ধার থাকবে, যেটা হলো একবারে শার্প না, একটা থিকনেস আছে এই মাথায়। এটা এই থিকনেসটা কি হয়, চপিং করতে করতে এক সময় একবারে এটা হয়তো 0.5 মিলি হয়ে যাবে,
ব্লেডের মতো ধারালো হয়ে যাবে। তখন হলো কি হবে, আমি এসপিটি কম পাবো। কারণ হচ্ছে যে এটার যে শার্পনেস মানে যে 1.6 থাকা দরকার এটা নাই, তার মানে কম আছে, তার মানে আমি কম ব্লোতে এটা কেটে চলে যাবে 18 ইঞ্চি, তাহলে আমি এসপিটি ভ্যালু কম পাবো, আমার ডিজাইন ওভার ডিজাইন হয়ে যাবে। এই জন্য এইটা হচ্ছে আরেকটা প্যারামিটার যেটা আমাদেরকে চেক করতে হবে। আর বাকি যেটা ইনার ডায়া আউটার ডায়া এগুলো তো নর্মালি মোটামুটি ভাবে ঠিকই থাকে। তারপরেও যে ইনার ডায়া 34.9 মিলিমিটার, এগুলো মিলিতে ফ্যাকশন অনেকের কাছে বোরিং লাগতে পারে, বেসিক্যালি রাউন্ডিং হবে ইঞ্চে। এগুলো তো আমেরিকান সিস্টেমে রাউন্ড আপ হচ্ছে ইঞ্চে, আমরা এটাকে মিলিতে কনভার্ট করাই, তখন হয়ে যায় ফ্র্যাকশনে। কারণ হলো ইঞ্চ 1 ইঞ্চ is equal to 25.4 মিলিমিটার। এই 0.4 এর জন্য এগুলো সব যে ফ্র্যাকশনে চলে আসে। তো এখন সবকিছুই করলাম আমাদের এটা হলো এই সেই চপিং শু বলে এটা পরে খোলা যায়, যে এখানে থ্রেড আছে, এখানে একটা থ্রেড আছে। আমার মূল স্যাম্পলার হলো 18 ইঞ্চ, এই যে এটা হচ্ছে আমার মূল স্যাম্পলার, এটা হয়ে গেল আমার 18 ইঞ্চ। আর এই ড্রাইভিং শুটা হচ্ছে আমার কত 3 ইঞ্চ। তাহলে এটা কিন্তু আমাদেরকে এইভাবেই এটাকে সেট করতে হবে। এরপরে কিছু থিওরিটিক্যাল ক্যালকুলেশন আছে যে কেন ডিস্টার্ব বলা হচ্ছে। ডিস্টার্ব, হোয়াই ডিস্টার্ব, আমরা ডিস্টার্ব কেন বলছি, কি জন্য বলছি, কি ইয়েতে কন্ডিশনে। এটা থিওরিটিক্যালি যে যদি এই যে আউটার ডায়া হলো 2 ইঞ্চ, এটা হলো 2 ইঞ্চ, ইনার ডায়া হচ্ছে 1.375 বা 1.38 ইঞ্চ। তো এইটার যে ক্যালকুলেশন যে আউটার স্কোয়ার মাইনাস ইনার স্কোয়ার বা ইনার স্কোয়ার ইকুয়াল টু যদি 10% এর বেশি হয় তাহলে এটা হবে ডিস্টার্ব স্যাম্পল। এখন এটা তাহলে আমি আনডিস্টার্ব করলাম না কেন? কারণ হলো যে এটা এত শক্ত মাটিতে, তারপরে এটা কিন্তু ভেঙে যায়, এটা অনেক সময় ভেঙে যায়, আমরা সয়েল টেস্ট করতে অনেক সময় ভেঙে যায়। তাহলে ভেঙে গেলে এটা লস, ভেঙে গেলে অনেক লস, বোর হলে আবার নতুন করে করতে হচ্ছে, ওই স্যাম্পলারটা ভেঙে যাচ্ছে ইত্যাদি সমস্যা। এই জন্য এটা স্ট্রেংথ রাখার জন্য এটা থিকনেসটা বেশি দেওয়া হয়, উদ্দেশ্যই হলো আনডিস্টার্ব স্যাম্পল কালেক্ট করা। তো এই জন্য এটার রেশিও যদি 10% এর বেশি হয় তাহলে এটা হবে ডিস্টার্ব। আমাদের এখানে ক্যালকুলেশন করে কত আসলো, 110%। কই 10 আর কই 110, অনেক বেশি ডিস্টার্ব, হাইলি ডিস্টার্ব। তো এখানে ক্যালকুলেশন ইন্ডিকেটস দ্যাট দ্য স্যাম্পল কালেক্টেড বাই স্প্লিট স্পুন ইজ হাইলি ডিস্টার্বড। আমার 10% হলো বেজমার্ক, 10% এর বেশি হলে ডিস্টার্ব, কম হলে আনডিস্টার্ব। আরেকটা স্যাম্পলার আছে, সেটা হলো এটাকে হ্যামারিং করা হবে না, এটার যেখানে আমরা যে পয়েন্ট থেকে স্যাম্পলটা কালেক্ট করব, এটা হয়তো একটা বোর্ড লগে এক জায়গায় 2 জায়গায় কালেক্ট করা হয়। মানে যদি ক্লে হয় এবং সেটা যদি 20 ফিটের মধ্যে থাকে নরমালি এটা কালেক্ট করা হয়, 20 ফিটের নিচে হয় না। কারণ হলো ফুটিং এবং ম্যাট ফাউন্ডেশন 20 ফিটের ভিতরেই থাকে। তো এইটা মানে আমাদের শ্যালো ফাউন্ডেশন অ্যানালাইসিস এর ক্ষেত্রে নরমালি কাজে লাগে। তো আর সেটা যেহেতু 20 ফিটের উপরেই হয়, সেই ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে 20 এর মধ্যে হয়। কিন্তু বড় প্রজেক্ট যে 7টা 8টা বেজমেন্ট থাকে, তারপরেও যদি ক্লে সয়েল হয় তখন তো লাগবে, সেই পজিশনেই লাগবে। তো ক্লে সয়েলের ক্ষেত্রে এটা, কারণ ক্লে ছাড়া আনডিস্টার্ব স্যাম্পল আসলে কালেক্ট করা সম্ভব হয় না। তো আনডিস্টার্ব সেটাও একই, কিন্তু এখানে এই যে এটা নাই, এখানে যে 1.59 মিলি ছিল আগে, এটা কিন্তু নাই এখানে, মানে একবারে আপনি জিরো মানে হবে, জিরো হবে, কোনো সমস্যা নেই সেটার জন্য। এবং এটা হবে থিন ওয়াল হবে, এবং হালকা পুশ দিয়ে এটাকে ভিতরে ঢোকানো হবে। তার ফলে কি হলো, এটা থিন ওয়াল হওয়ার কারণে আমার আউটার ডায়া 2, ইনার ডায়া 1.875 ক্যালকুলেশন করে এটা আসলো 14%। আমার লাগবে কত, লেসার দেন 10%, তাহলে আনডিস্টার্ব হবে। কিন্তু এখানে আমাদের পক্ষে এটা সম্ভব নয়, বা যারা তৈরি করছেন তাদের পক্ষে এটা সম্ভব নয়, কারণ এর চেয়ে যদি কম আনডিস্টার্বের জন্য আমরা 10% নিই তখন এটা এত চিকন হয়ে যায় যেটা মানে পুশ করতে গেলেও বেঁকে যায়, সয়েলটা ঠিক মতো আসে না।
এই জন্য সবকিছু রিসার্চ করেই এটা ডেভেলপ করা হয়েছে যে শেলবি টিউব এই স্যাম্পলারের নাম, যেটা ক্যালকুলেশন করে আসলো হচ্ছে 13.8%, কিন্তু বলা হচ্ছে যে ইট ক্যান বি ট্রিটেড অ্যাজ আনডিস্টার্ব স্যাম্পল। যদিও লাগবে 10 কিন্তু আসছে 14, তারপরেও এটাকে আনডিস্টার্ব বলা হচ্ছে, কারণ ডিস্টার্ব হলো 110% আসছিল, তার চেয়ে এটা অনেক গুণে কম। এইভাবে এটার আনডিস্টার্ব স্যাম্পলটা কালেক্ট করা হয়। তাহলে স্যাম্পলিং হলো দুই ধরনের, ডিস্টার্ব, আনডিস্টার্ব। এটা আমরা দেখলাম একটু আগে, ওই একই জিনিস, সেটার সাথে শুধু অ্যাড করা হয়েছে যে এখানে এসপিটি করতে গেলে মাথায় রাখতে হবে যে কিছু ইকুইপমেন্টাল ব্যাপার আছে, সেটা এখানে আনা হয়েছে। যে এখানে হোস পাইপ থাকে একটা, এখানে একটা সামপিটে পানি থাকে, এই পানিটা পাম্প দিয়ে নিয়ে আসে, বা শুরুতে একটা হাউজিং করতে হয়, মানে একটা গর্ত করে সেখানে পানি রাখতে হয়, এরপরে এই যে পাম্প দিয়ে এই সিস্টেমে পানি এর ভিতরে যাবে, আবার এখান থেকে বের হয়ে এখানে আসবে। একটা কিন্তু ওয়াটারের সার্কুলেশন অলওয়েজ আছে এখানে, সাইটে যেখানে টেস্ট হবে এখানে পানি লাগবে। এরপরে এখানে বাকিটা মাউন্টিং সিস্টেম, এখানে উইন্স মেশিন দিয়ে বোর করে এভাবে এখানে টেস্টটা করা হয়। তো আমরা মোটামুটি ভাবে প্রসিডিউর এবং স্যাম্পলিং আমরা যা যা এতক্ষণ দেখলাম সেগুলো এখানে কথাবার্তা বলা আছে। তারপরে এই জায়গায় যে স্যাম্পল গুলো আমরা এভাবে পাবো, স্প্লিট করার পরে স্যাম্পল গুলো এভাবে থাকবে, এর এখানে ইনফরমেশন গুলো কাগজে লিখে রাখতে হবে, তারপরে ওই প্রসেস গুলো বলা আছে। তো যেটা বলছিলাম যে আমার রেকর্ড লাগবে ইন্ডিভিজুয়াল, প্রথম 6 ইঞ্চের রেকর্ড, পরের 6 ইঞ্চের রেকর্ড, তারপরের 6 ইঞ্চের রেকর্ড। 0 আসছে মানে হচ্ছে যে এত খারাপ কন্ডিশন, জাস্ট ওই হ্যামারিং করার আগে ওই জাস্ট রডের ভরেই সেটা ভিতর দিয়ে 6 ইঞ্চি চলে গেছে, এই জন্য এটা 0 চলে আসছে। তা এখন প্রথমটা বাদ যাবে, এটা হবে না, এই দুইটা যোগ করে যে ভ্যালু সেটাই হবে এসপিটি ভ্যালু। এইভাবে আমাদের রেকর্ড গুলো নিতে হবে। এরপরে ভিজুয়ালি ক্লাসিফাই করে, সেটা তো দেখালাম। তারপরে গ্রাউন্ড ওয়াটার টেবল আমাদের অবজার্ভ করতে হবে। A correct indication of general groundwater level is found by allowing the water in the boring to reach an equilibrium level. অর্থাৎ আমরা যদি বোর করে রেখে দেই, তাহলে পরের দিন এসে তাহলে দেখবো যে পানি একটা লেভেলে স্থির হয়েছে, ওইটাই হচ্ছে গ্রাউন্ড ওয়াটার লেভেল। এখন যদি এটা ইকুইলিব্রিয়াম আমরা করতে চাই, এখন সয়েল যদি স্যান্ডি সয়েল হয় তাহলে তো ইকুইলিব্রিয়াম ইজিলি হবে, কিন্তু ক্লেই সয়েল হলে এটা ইকুইলিব্রিয়াম হতে দেরি হবে। ইন স্যান্ডি সয়েল the level gets stabilized very quickly within few hours at most. মানে হচ্ছে যে সকালে বোর করলে দেখা যাচ্ছে আমি বিকালে আমি গ্রাউন্ড ওয়াটার টেবলটা নিয়ে চলে আসতে পারবো। আর ক্লেই সয়েল হলে এটা অনেক দিন লাগে, দেখা যাচ্ছে প্রথম বোরহোল করে হয়তো 3 দিন 4 দিন 5 দিন ধরে কাজ হচ্ছে, তো লাস্টের দিনে তখন গান নেওয়া হয় এটার ওয়াটার টেবল এরিয়াটা রিডিংটা, কারণ হচ্ছে ক্লে সয়েল হলে অনেক স্টেবিলাইজ হতে অনেক দেরি হয়, বাট এটা আমাদের নিতে হবে। তাহলে রিলেটেড টেস্টকে যদি আমরা সামারাইজ করি, তাহলে যে সিভ অ্যানালাইসিস টেস্ট, সিভ অ্যানালাইসিস টেস্টের জন্য আমাদের এরকম একটা রিপোর্ট আমরা পাবো, এবং সেই রিপোর্টে অনেক ক্যালকুলেশন এসে আছে, একটা ভ্যালু পাবো যার নাম হলো এফএম ভ্যালু। এটা হলো আমাদের বড় করে দেয়া আছে এখানে, কারণ এটা ইম্পর্টেন্ট, যে এই ভ্যালুটা হচ্ছে 0.54। তাহলে এই সয়েলের এফএম ভ্যালু হচ্ছে 0.54, এবং এখানে আরেকটা রিপোর্টে বলা হচ্ছে যে স্যান্ডের পরিমাণ আছে হচ্ছে 59%, এবং এটার সিল্ট এন্ড ক্লে আছে 41, 100 থেকে বাদ দিলে। তাহলে কিন্তু আমরা যে ওই ইউএসসিএস এর যে গ্রাফে গেলাম, এবার যদি আমরা ওই যে 59% হলো কোর্স, তাহলে 59 এ চলে গেলাম, এরপরে সিল্ট এন্ড ক্লে হচ্ছে 12% এর বেশি, তাহলে আমরা সিল্ট এবং ক্লের ভাগে চলে গেলাম, এরপরে আমরা এটার ওখান থেকে আমরা ক্লাসিফাই করে ফেলতে পারবো। এই হচ্ছে আমাদের মোটামুটি ভাবে সিভ অ্যানালাইসিস এর আউটপুট। আরেকটু সামারাইজ যদি করি ক্লে সয়েলের ক্ষেত্রে,
আমাদের হলো অ্যাটারবার্গ লিমিটের জন্য টেস্ট করতে হয়, এগুলো টেস্টের ইকুইপমেন্ট এবং সাথে এই সেই প্রসেস ক্যাসাগেন্ড অ্যাপারেটাস। অ্যাটারবার্গ লিমিট করলে এরকম একটা টেবিল আসবে, যেখানে একটা অ্যাটারবার্গ লিমিটের জন্য এখানে 5টা স্যাম্পল নেওয়া হয়েছে। সেই 5টা স্যাম্পল থেকে আমাদের বিভিন্ন ভ্যালু আসলো, লাগবে কতর জন্য? 25 ব্লো এর জন্য। কিন্তু এখানে ব্লো আছে, আমি যে বলেছিলাম যে 25 এর কম থাকবে কিছু, বেশি থাকবে কিছু, দুইটা বেশি আর হলো একটা 25 এর কাছাকাছি, দুইটা কম দিয়ে আমরা একটা গ্রাফ প্লট করব। সেই গ্রাফে 25 এটা হচ্ছে 10, না এটা 10, এটা 20, এটা 30, এটা 100, তাহলে এটা হলো 20, এটা 25, এই 25 আছে এরকম কোথাও, তো 25 এর করেসপন্ডিং এখানে হচ্ছে এটাই হলো আমার লিকুইড লিমিট 67 পেলাম। প্লাস্টিক লিমিট কোথায় থেকে আসবে? যে রোল করে আমরা যে 3 মিলি যে রোল করলাম, সেই 3 মিলি রোল করে এটাকে ওভেনে দিয়ে সেখান থেকে আসবে প্লাস্টিক লিমিট। দুইটার বিয়োগ করলে আসবে প্লাস্টিসিটি ইনডেক্স। এখন প্লাস্টিসিটি ইনডেক্স হলো 32 ভ্যালু, লিকুইড লিমিট হলো 50 এর বেশি। তো আমরা কি জানি? আমাদের প্লাস্টিসিটি চার্ট ছিল এরকম, এখানে একটা 50 লাইন ছিল, এই 50 এ পাশে গেলে হলো এইচ থাকবে, 50 এ পাশে আসলে এল থাকবে, আর এটা হচ্ছিল এ লাইন, এ লাইনের উপরে হলে কি হবে? সিল্ট হবে, এ লাইনের নিচে হলে ক্লে হবে। এখন এরা এ লাইনের ইকুয়েশনে আমরা ফেলে যখন দেখব তখন এ লাইনের এটা উপরে, তাহলে ও এ লাইনের হয়তো এটা নিচে আছে, তাহলে এখান থেকে আসবে সিল্ট। মানে লিকুইড লিমিট থাকলে এটা প্লাস সিল্টও হতে পারে, ক্লেও হতে পারে। এটা হচ্ছে এল লাইন দিয়ে এটা বের করতে হবে, দিলে আমরা পেয়ে গেলাম এটা এমএইচ। তো তখন আমরা এটাকে লিখে দিলাম এমএইচ। এটার নাম হলো ইউএসসিএস ক্লাসিফিকেশন। এখান থেকে আমরা এই যে 59% এবং সেটা হলো স্যান্ড, তা এটার নাম হলো এসএম। এটা হলো ইউএসসিএস। এটা আসতেছে ল্যাব টেস্টের পরে, আর ল্যাব টেস্টের আগে যেটা আসছে এটা স্যান্ড, দেখে বলে দিলাম এটা হচ্ছে ভিজুয়াল। তারপর ডাটা ইন্টারপ্রিটেশন যেটা, সেটা তো যে ওখান থেকে নিয়ে এখানে আসার পরে আমরা এখানে যে চার্টের কথা বললাম সেটা এসে আমরা এখানে পেয়ে যাব। আরেকটু ইন্টারপ্রিটেশন দরকার হয়, এটা কোনো টেস্ট না, ভিজুয়ালও না, ল্যাবও না, কিন্তু এটা লাগে কিছু জিনিস। যে যদি স্যান্ডি সয়েল হয় তাহলে এটার কন্ডিশন হয় যে লুজ, তারপর ডেন্স, ইন্টারমিডিয়েট কিছু কন্ডিশন। আর যদি ক্লেই সয়েল হয় তাহলে হয় যেটা সফট নাকি স্টিফ নাকি হার্ড, এরকম কিছু ব্যাপার আসে। তো সেইটা হলো এসপিটি যে ভ্যালু, সেটার উপরে ডিপেন্ড করেই এটা বের করা যায়। এটা হলো আমার সেই ফিল্ড থেকে নেওয়া এসপিটি। এরা বলছে যে যদি 0 থেকে 2 হয় তাহলে ক্লের ক্ষেত্রে এটা ভেরি সফট ক্লে, আর 0 থেকে 4 হলে যদি এটা স্যান্ড হয় ভেরি লুজ স্যান্ড। অনুরূপ ভাবে 4 থেকে 10 হলে আমার লুজ, 10 থেকে 30 মিডিয়াম, 30 থেকে 50 ডেন্স, 50 এর উপরে ভেরি ডেন্স। এখন কিছুক্ষণ আগে ভাই প্রশ্ন করছিলেন যে ডাইরেক্ট শেয়ার টেস্টের কথা। ডাইরেক্ট শেয়ার টেস্ট করলে আমরা এই ভ্যালুটা পাই, ডাইরেক্ট শেয়ার টেস্ট থেকে আমরা ফায়ার ভ্যালু পাই, এটা হলো ডাইরেক্ট শেয়ার টেস্টের রেজাল্ট। এটা আমরা নরমালি এখন করা হয় না, কারণ কি এই যে এসপিটি যদি আমি জানি তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট এই অ্যাঙ্গেলটা পেয়ে যাই, এটাই হলো সুবিধা। এসপিটি যদি আমি ঠিকঠাক করি অনেক কিছুই আমি কিন্তু পেয়ে যাব এই ইয়া থেকে, বিভিন্ন ধরনের ইকুয়েশন, কোরিলেশন টেবল থাকে, সেগুলো আমরা পেয়ে যাই। যেমন আমার ডাইরেক্ট শেয়ার টেস্ট ছাড়াই আমি অ্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছি, অনেকটাই মোটামুটি এটা ঠিক মতোই আসে। এরপরে আমার এসপিটি জানা থাকলে আমার এটা সফট, মিডিয়াম স্টিপ, ভেরি স্টিপ এটা লেখা থাকে। যেমন আমি বোরহোল যেটা দেখাইছি এখানে লেখা আছে গ্রেইশ, গ্রেইশ মানে কালার, চোখে দেখে বলে দিলাম। মিডিয়াম ডেন্স, মিডিয়াম ডেন্স কিভাবে কিসের রেসপেক্টে বললো? কারণ হলো এটা 10 থেকে 30 এর মধ্যে আছে এসপিটি ভ্যালুটা, এজন্য এটা হচ্ছে মিডিয়াম ডেন্স টু লুজ, কারণ 10 এর কাছাকাছি আছে, লুজের কাছাকাছি তাই লুজ বলছে। আর সিল্টি স্যান্ড যেটা, সেটা হচ্ছে যে
জাজ করে যে এটা বের করা হয়েছে। তাহলে কয়েকটা জিনিসই লাগছে, টেবল লাগছে, কালার দেখতে হচ্ছে, স্ট্রিং বের করতে হচ্ছে। তাহলে আমাদের যদি ক্লে হয় তাহলে এরকম নাম আসবে, আর যদি স্যান্ড হয় নামগুলো এরকম হবে, নামগুলো একটু ডিফারেন্ট। স্যান্ড হলে তার করেসপন্ডিং ফ্রিকশন অ্যাঙ্গেল থাকবে, যেটা ডাইরেক্ট শেয়ার টেস্ট থেকে পাবো অথবা টেবল থেকে আমরা একটা আইডিয়া করতে পারবো ভ্যালুটা। আর হলো এখানে একটু আগে আমরা একটা ক্লের নাম বলছি আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট। সেই কম্প্রেশন টেস্টের যে রেজাল্ট সেটা আমরা এসপিটি টেস্ট থেকে একটা আইডিয়া করতে পারি, কিন্তু এটা রেঞ্জ আকারে দেওয়া আছে। এটা রেঞ্জ মানে এটা কিভাবে করে, যে বিভিন্ন সয়েল টেস্ট করে একটা টেবিল ফর্ম করা হয়। এটা হলো, তাহলে এটা হচ্ছে আমার স্যান্ডি সয়েল, এটা হলো আমার ক্লে সয়েল। এখন কেউ কোশ্চেন করতে পারেন যে আমরা যদি টেবিল থেকে পেয়ে যাই তাহলে আনকনফাইন্ড করব কেন? আমরা যখন করবো এটা অ্যাকুরেট পাবো, আর এখানে যখন টেবিল থেকে নেব তখন হচ্ছে যে রাফলি ভ্যালুটা পাবো, এবং সেটা হচ্ছে যে রাফলি বলা যায় না ঠিক, মানে মোটামুটি পাবো, সাথে হচ্ছে যে কিছু ভেরিয়েশন পাবো, বাট আমরা করি এই যে টেবিল ইউজ করি না তা না, ম্যাক্সিমাম ক্ষেত্রে টেবিল ইউজ করি, কারণ টেস্টে আনকনফাইন্ড টেস্টের রেজাল্ট পাওয়া যায় না, ডাইরেক্ট শেয়ার টেস্ট করা হয় না। কিন্তু এগুলো আমার এগুলো আমার পাইলের ক্যাপাসিটি বলি, ফুটিং বলি, এই জিনিসটা আমার লাগবে। আমি যদি ফুটিং এর ক্যাপাসিটি বের করতে চাই পার রেসিপিতে, আমার এটা লাগবে স্যান্ড হলে, আমার এটা লাগবে ক্লে হলে, আমার এটার বিকল্প নাই। কিন্তু এটা হচ্ছে যে আমি টেস্ট করি তাহলে খরচ অনেক হয়ে যায়, টেস্ট করা হয় না, জন্য আমরা অনেক সময় এই টেবিলটা আমরা ইউজ করব। তাহলে সামারি আকারে যে আমাদের নরমালি এই কয়টা টেস্ট করা হয় একটু আগে যেটা বললাম, এবং সেখানে এটা সামারি দেওয়া আছে যে কোনো একটা ডেপথের সয়েল, তার এসপিটি ভ্যালু হচ্ছে 14, তার নাম হলো সিএল। একটু আগে বললাম যে অনেক বড় নাম কিন্তু ছোট করে লেখা থাকে সিএল এমএল, তাহলে কি বুঝবো? এটা দিয়ে আমরা এখন বুঝে নিচ্ছি। আমরা বলি এখন এটা কি জিনিস, এটা হলো ক্লে সয়েল, কিন্তু এটা হলো প্লাস্টিসিটি হলো লিন, তাহলে কি হবে লিন প্লাস্টিসিটি, লো প্লাস্টিসিটি হলে লিন ক্লে। সেখানে ময়েশ্চার কন্টেন্ট এত, স্যান্ডের পার্সেন্টেজ আছে 14, আর হলো ক্লের সিল্ট এন্ড ক্লে হচ্ছে 86%, তাহলে এটা হচ্ছে যে স্যান্ডি লিন ক্লে। তাহলে এখান থেকে কিন্তু আমরা নাম তৈরি করতে পারছি, আবার নাম যদি থাকে তাহলে আইডিয়া করতে পারছি, কিন্তু যদি ল্যাব টেস্ট না হয় তাহলে কিন্তু পাবো আমরা ল্যাব টেস্ট রেজাল্ট দিয়ে কিন্তু আমরা নাম ইজিলি তৈরি করতে পারবো যে এই সয়েলটার কি নাম। এই জন্য ল্যাব টেস্টটা দরকার। লিকুইড লিমিট 32, 50 এর নিচে, তার মানে যে লিন ক্লে, আর হচ্ছে প্লাস্টিক লিমিট 21, এটা দিয়ে আমরা এরপরে ইউসিএস মানে হলো আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট, এটা করা নাই, এই যে এটা করা নাই। আবার হলো কনসলিডেশন থেকে আমরা যে আউটপুট পাবো এটাও করা নাই। ডাইরেক্ট শেয়ার টেস্ট থেকে আমরা নরমালি 5 পাই, সি পাই না, তো সেটাও এখানে করা নেই, কিন্তু চার্টে থাকলো যে যদি করা থাকে তাহলে এখানে এভাবে থাকবে। এটা মূলত আগে যেটা দেখাইছিলাম যে বলছিলাম যে কিছু অপূর্ণতা রয়েছে, ভুল না অপূর্ণতা রয়েছে, যে সেখানে ইউএসসিএস এর নামটা দেয়া ছিল না। এই যে যখন আমরা ফুল জিনিসটাকে পোর্ট্রে করব, ওই যে 14 এসপিটির যেটা, যে এখানে যদি 14 হয় এসপিটি ভ্যালু, তাহলে এটার নাম হবে কি, এই যে 8 থেকে 15 হলে এটার নাম হলো স্টিফ। তাহলে আমরা স্টিফ লিন ক্লে, এটার নাম কি হলো স্টিফ লিন ক্লে। আরেকটু দেওয়া যেত স্যান্ডি, নামটা দেওয়া যেত, দরকার নেই, স্টিফ স্যান্ডি লিন ক্লে বলা যেত, কারণ স্যান্ড ছিল 14%, দরকার নেই, কারণ হলো 86% ক্লে যদি থাকে ওইটা স্যান্ডের কোনো বিহেভিয়ার এখানে আসে না, তাহলে এটার নাম হয়ে গেল স্টিফ লিন ক্লে। এইটুকু যদি একটা নাম যদি বোঝা যায়, আশা করি পরবর্তীতে এই সব নামই বোঝা যাবে যে কিভাবে একটা সয়েলের নাম তৈরি হচ্ছে এবং এটা কি কি জিনিস দিয়ে এই জিনিসটা হচ্ছে। এইটাই মূলত ডাটা ইন্টারপ্রিটেশন। একটা নাম দেখে আমি বুঝে নিতে পারবো যে এই সয়েলে এই পার্সেন্টেজ আছে। আমাকে বলা হলো স্টিফ লিন ক্লে, স্টিফ মানে আমি এসপিটি বাদ, আমার এসপিটি আমার হয়তো জানা নাই, এটা বাদ, এখনো আমি দেখি নাই, বাট নাম দেখিয়ে বুঝে নিতে পারছি। স্টিফ মানে এসপিটি হলো 10 থেকে 15 মধ্যে আছে, বা 8 থেকে 15 মধ্যে আছে। লিন ক্লে মানে এখানে ক্লে সয়েল, এটার প্লাস্টিসিটি 50 কম, এটার নাম হচ্ছে সিএল। আইডিয়া পেয়ে যাচ্ছি।
তো এই হলো ব্যাপার আর কি সয়েলের ক্ষেত্রে। এটাই হলো মোটামুটি ডাটা ইন্টারপ্রিটেশন। কোয়ালিটি আমরা যদি কন্ট্রোল করতে চাই এসপিটি টেস্টের, তাহলে কি কি জিনিস দেখতে হবে সেটা আমি পূর্বেই আলোচনা করে ফেলেছি। তারপরেও আমি আবার একটু বলছি যে হাইট অফ ফল সেটা যদি কম বেশি হয় কোয়ালিটি খারাপ হয়ে যাবে। কাটিং শু থিকনেস 1.59 মিলিমিটার হইতে হবে। এটা যদি বেশি হয় রেজাল্ট ঠিক মতো হবে না, কম হইলেও রেজাল্ট ঠিক মতো হবে না। আর স্ট্যান্ডার্ড শেলবি টিউব, স্ট্যান্ডার্ড শেলবি টিউব যেটা আনডিস্টার্বড স্যাম্পল কালেকশনের সময় এটার ওয়াল থিকনেস খুবই কম, খুবই পাতলা ওয়াল থিকনেস। তো এখন এত ওয়াল থিকনেস কম যদি হয়, এটা কি হয় নকলে ভরপুর বাজার। এই একটা শেলবি টিউবের দাম তো আছে মোটামুটি 600 টাকা না কত যেন। তাহলে এই শেলবি টিউব তো বানাবে লোকালি। তো তারা কি করবে, তারা হচ্ছে যে অ্যাঙ্গেল ঠিক মতো রাখতে পারবে না, থিকনেস অনেক বেশি হয়ে যাবে, ম্যাটেরিয়াল দিবে মাইল্ড স্টিল সস্তা, সারফেস হয়ে যাবে রাফ। রাফ সারফেস হলে আমার কি স্মুথ আনডিস্টার্ব থাকবে? একটা রাফ জিনিস যদি আমি ঢুকাই, হায়ার থিকনেসের জিনিস যদি ঢুকাই, তো আমার ডিস্টারবেন্স তো এমনিই বেশি। আমার যা লাগবে 10 তার চেয়ে বেশি আছে, অলরেডি 14 হয়ে আছে। এরপরে কোড অ্যাকসেপ্ট করছে এটা। এরপরে যদি আমি থিকনেস বাড়াই, এটা তো 30-40% ডিস্টারবেন্স আমার ক্যালকুলেশনে চলে আসবে। তখন তো এটা দিয়ে আমি আনডিস্টার্ব স্যাম্পল পাবো না। এই জন্য আমাকে অ্যাঙ্গেল ঠিক মতো রাখতে হবে, থিকনেস ঠিক মতো রাখতে হবে, ম্যাটেরিয়াল এসএস স্মুথ হতে হবে। তো এই জন্য আমার স্মুথ সারফেস এসএস লাগবে। থিকনেস অফ ওয়াল একবার ফিক্সড 1.65, খুবই কম। কাটিং এজ শুড বি শার্প, হ্যাঁ, কাটিং এজ শুড বি শার্প। আর এটার কাটিং এজ ওই যে যেটা এসপিটি, যেটা স্যাম্পলার এসপিটি টেস্ট যেটা দিয়ে করা হয়, সেখানে কিন্তু বলেই দেওয়া আছে যে এটা শুড নট বি শার্প, আর এখানে বলা আছে শুড বি শার্প। সুতরাং আনডিস্টার্ব এবং ডিস্টার্বের স্যাম্পলারের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তো এই হচ্ছে এসপিটির কোয়ালিটি কন্ট্রোল, স্যাম্পলিং কালেকশন এবং তার বিহেভিয়ার। এটাই ছিল আমাদের সেকেন্ড লেকচার। কতটুকু এরিয়ার মধ্যে আমরা কয়টা করে বোরহোল করব যদি আমরা সয়েল টেস্ট করতে চাই? কাঠায় একটা হলে কভার হয়, 720 স্কয়ার ফিটে একটা বোরহোল করলে মোটামুটি ভাবে সাইট কভার হয়ে যায়। এটা কি কোনো আমাদের স্ট্যান্ডার্ডাইজ কোনো স্ট্যান্ডার্ডটা হলো যে ওই বিভিন্ন ভাবে করে দেখা হয়েছে, যে দেখা যাচ্ছে যে আমাদের দেশের ধরেন সয়েল টেস্ট গুলো তো অনেকদিন থেকে হচ্ছে, তো একটা বোর লগ থেকে আরেকটা বোর লগের ডিফারেন্স চলে আসতে এরকম একটা জায়গায় গিয়ে মানে ইয়েটা তো মানে এখানে 720-এ একটা দেখলাম আর একটা 720 পরে একটা দেখলাম, যে দুইটার মধ্যে যদি ডিফারেন্স হয় তাহলে বলতে পারি যে হ্যাঁ দুইটা বোর লগের সয়েল ডিফারেন্ট, আর যদি এক হয় বলতে পারি যে এক। আর এরপরে যদি আরো বেশি মানে ইনফ্লুয়েন্সটা এর চেয়েও যদি পরে যায় তাহলে এই জায়গার সয়েলের ইনফ্লুয়েন্সটা ওই জায়গায় হয়তো পাওয়া যাবে না। এই জন্য মোটামুটি একটা এই গ্রিডে যদি থাকা যায় এবং একটা অনেকটা থাম রুল হিসেবে ইউজ হয় বিভিন্ন রিসার্চারদের, যে কাঠায় একটা বা 720 স্কয়ার ফিটে একটা করলে মোটামুটি ভাবে আপনার হলো যে, কিন্তু কাঠায় একটা করলে মোটামুটি চলে আসে পিকচারটা, এই জন্য এভাবে বলা হয়। বাট আপনার হলো কমও করা যাবে, বেশিও করা যাবে এর চাইতে। যদি সয়েলের অবস্থা খুবই খারাপ হয় হয়তো এর চেয়ে দুই একটা বেশি হলো, আবার সয়েল অবস্থা ভালো 8-10 কাঠা জমিতে অনেক সময় 5টা-4টা দিয়ে করা হচ্ছে এই আর কি। আমি যদি একটু বেসিকে যদি আরো বেসিকে যাই, হ্যাঁ, আমরা তো মনে করেন যে প্রথমে যখন একটা সাইট পাই সবার আগে সাইটটা যায় আমরা দেখতে যাই। তো আমরা কিন্তু এটা বলতে পারি না যে কি কি ধরনের টেস্ট করাবেন। ওরা বলে সয়েল টেস্ট করাবো, সয়েল টেস্ট করতে আমরা যেটা বুঝি বিয়ারিং ক্যাপাসিটিটা টেস্ট করায় ফেলে। ক্লায়েন্টরা অনেক সময় আসে কি জমির সাথে পুরো সয়েল টেস্টটা করেই নিয়ে আসে বোর পয়েন্ট দিয়ে তারা। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা যেটা মানে আমার যেটা এখন মানে এই থেকে রিয়ালাইজ হইলো যে আমরা যখন সাইটটা দেখতে চাই তখন মাটিটা আমরা ধরেও দেখে একটা ম্যানুয়াল আন্ডারস্ট্যান্ডিং করতে পারি, হিস্টোরি থেকেও বুঝতে পারি, হিস্টোরি থেকে যে আমার এখানে মাটি ভরাট করে কাজ হয়েছে, তো এখানে হলো 20-25 ফিট ভরাট আছে, বা এটা শুনতে মানে আমি যে সাইডে আমি শুনিনি যে এখানকার হিস্টোরি বলেন, আমি হিস্টোরিক্যালি যে এখানে 50-60 বছর আগে কি ছিল সেখান থেকে বলে, তো সেখান থেকেই আমি বলে দিই যে এখানে এই টেস্ট করতে হবে।
আরেকটা জিনিস শুনি যে এখানে আপনি কি ধরনের বিল্ডিং করতে চাচ্ছেন, এর বেসমেন্ট থাকবে কিনা। বেসমেন্ট থাকলে আপনার যদি সয়েলটা ক্লে হয় আপনি কনসলিডেশন করেন, আপনি একটা প্রজেক্টের জন্য 10,000 এক্সট্রা খরচ করেন। আবার যদি বলে যে না এখানে কোনো কথা নাই, ক্লায়েন্ট পাইল করবে এবং কোনো টেস্টের দরকার নেই, আপনি জাস্ট খালি আমাকে এসপিটি করে ওই ইউএসসিএস এর যে নরমাল কনসলিডেশন লাগবে না, কনফাইন্ড কম্প্রেশন লাগবে না, শুধু শিপ অ্যানালাইসিস আর লিকুইড লিমিট করে দেন, করে আমাকে রিপোর্ট করে দেন। তো এটা হচ্ছে যে আমরা আমাদের উদ্দেশ্য কিন্তু আসলে এরকমই যে এই কোর্স মাধ্যমে আমরা ওই ধরনের গাইডলাইনই তৈরি করব। তো এখন হচ্ছে যে আপনি জাস্ট তাদের হিস্টোরিক্যালি শুনলেন যে এখানে এই ধরনের সয়েল ছিল, অরিজিনাল মাটি বা ফিলিং স্যান্ড বা কি এই ধরনের সয়েল। আবার হচ্ছে দেখে বোঝা যাচ্ছে যে এখানে সফট কন্ডিশন সয়েলের, পুকুর নালা পড়ে আছে এরকম মাটি। তো এখান থেকে এভাবে দেখে কিন্তু বোঝা যাবে যে হ্যাঁ এই টেস্ট গুলো আসবে, এখানে এই টেস্ট গুলো করতে হবে। অথবা এখানে বেসমেন্ট আছে, ফাউন্ডেশনের টাইপ এরকম, তাহলে টেস্ট গুলো এরকম হবে। এখানে পাইলিং হলে এরকম হবে। যদি এটা পরবর্তীতে আরো ক্লাসিফাই হবে যে কি ধরনের ফাউন্ডেশনের ক্ষেত্রে কি ধরনের টেস্ট আমাদের দরকার হবে, সেগুলো আসবে। বাট আপাতত এইটুকু থেকে এটা বোঝা যাচ্ছে যে কি ধরনের সয়েল হলে কি ধরনের টেস্ট আমাদের দরকার হবে। আমরা যে বোরহোল গুলো যে করব, আমরা যে কতটা বোরিং করবো, উদাহরণস্বরূপ আমার একটা 3% জমি আছে, বা ধরেন যে যে কোনো একটা নির্দিষ্ট পরিমাণ জমি আছে, এই জমিটাতে আমার কয়টা বোরিং করতে হবে, কয়টা স্যাম্পল কালেক্টর পয়েন্ট করতে হবে, এটা কিভাবে আমি বুঝতে পারবো? নরমালি সংখ্যাটা আসে হলো যে কাঠা থেকে মোটামুটি আমরা সংখ্যাটা মোটামুটি ভাবে ফাইনালাইজ ওভাবেই করি যে আপনার, আর একটা হলো সাইজ ইরেগুলারিটি ইত্যাদি দেখে। তো 3 শতক জমি যদি লম্বা হয় তাহলে 2টা সয়েল টেস্টই হয়ে যাওয়ার কথা। এখন হলো দুইটার মধ্যে যদি খুব ভেরিয়েশন না হয় তাহলে দুইটাই, হালকা ভেরিয়েশন হইলেও দুইটাই থাকবে। আর ডেপথের ব্যাপারে যদি বলি, সয়েল টেস্ট আসলে ডিপ ফাউন্ডেশন হয়, অর্থাৎ পাইলিং হয়, তাহলে 60 ফিটের নিচে কাভার হয়। কারণ একটা পাইল করতে গেলে আমরা পাইলের যে ক্যাপাসিটি বা রিইনফোর্সমেন্ট দিয়ে আমরা হচ্ছে যে 60 ফিটের নিচে পাইল দিতে পারি না, 55-60 ফিটের নিচে। এজন্য 60 ফিটের নিচে বোরহোল আসলে করা যাচ্ছে না। আর ম্যাক্সিমাম হলো যে যেখানে গিয়ে হার্ড লেয়ার পাওয়া হয় সেখানে ছেড়ে দেওয়া হয় ম্যাক্সিমাম, অর্থাৎ শক্ত মাটি যেখানে পাওয়া যাচ্ছে 60 ফিট মিনিমাম করছি আমরা। আর 60 ফিট মিনিমাম করলাম, এটা হলো মিনিমাম। আর একটা হচ্ছে যে 60 ফিটে আমরা এসপিটি পেলাম 5-10, তখন সেই ক্ষেত্রে আমরা তো বুঝতে পারছি যে আমার এই সয়েলে ক্যাপাসিটি আসবে না। আমরা যদিও ডিপ ফাউন্ডেশন করি তখন আরো বেশি করা হয়, 100 ফিট করা হয়, 90 ফিট করা হয়। আর হার্ড লেয়ার আমি 80 ফিটে গিয়ে আমি হার্ড লেয়ার পেয়ে গেলাম। হার্ড লেয়ার মানে এসপিটি অনেক বেশি, এত বেশি যে সেখানে এসপিটির এর বেশি নিয়ে আমার লাভ হচ্ছে না, কারণ ক্যাপাসিটি আমি পেয়ে গেছি। আর আরেকটা হচ্ছে যে তার বেশি আসলে এসপিটি টেস্ট করতেও পারে না, অনেক সময় লাগে। মানে যত হার্ড হবে দেখা যাচ্ছে আমার 100টা ব্লো চলে আসলো, মানে 100 এসপিটি আসলো, 100 বার আমাকে হ্যামারিং করতে হচ্ছে। 100 বার হ্যামারিং করা এটা কিন্তু ডিফিকাল্ট। এই জন্য হার্ড লেয়ার পর্যন্ত যাওয়া হচ্ছে নর্মাল প্রজেক্টের ক্ষেত্রে। আর মিনিমাম আমাদের 60 ফিট লাগছে ডিপ ফাউন্ডেশনের জন্য। এটা হচ্ছে মানে ডেপথের ব্যাপারটা। আর সংখ্যা যেটা সেটা হলো কাঠা থেকে মোটামুটি চলে আসবে। যারা এসপিটি যে কোম্পানি করবে তারা কিন্তু বুঝতে পারছে যে কোথায় গিয়ে ক্যাপাসিটি পাচ্ছে, সেখানে তারা স্টপ করছে। কিন্তু স্টপ করার একটা নির্দিষ্ট মেথড আছে যে কিভাবে স্টপ করতে হবে। যদি স্ট্যান্ডার্ড প্রসিডিউর বলি তাহলে সেই প্রসেসটা আমি আলোচনা করব, কিন্তু কোথায় গিয়ে স্টপ করতে হবে স্ট্যান্ডার্ড প্রসেস আছে, যে কিরকম এসপিটি ভ্যালু পেলে আমরা সেখানে স্টপ করব, সেটা একটা স্টপিং সিস্টেম। আরেকটা হলো স্টপের আমি লিমিটেশন পাবোই না এরকম কিছু কন্ডিশন আছে। যেমন খুলনা রিজিয়নে এসপিটি পাওয়া যায় না, যেখানে হচ্ছে আপনার হলো 15-16তে 100 ফিট, 120 ফিট, 15-16 এরকম এসপিটি থাকে। তারপরেও দেখা যাচ্ছে যে যেখানে গিয়ে ক্যাপাসিটি চলে আসলো যা একটা আইডিয়া থেকে, তার চেয়ে হয়তো 15-20 ফিট বেশি নিয়ে সেখানে স্টপ করা হলো। এভাবে স্টপিং ক্রাইটেরিয়া গুলো সেট করা হয়। মানে কোনো সাইটের জন্য ইউনিক না, এটা অলওয়েজ যারা সাইটে থাকবে তাদের সাথে ইঞ্জিনিয়ারদের কথা হবে, আর ইঞ্জিনিয়ার থাকলে সেখানে ডিসিশন নিবে, নিয়ে স্টপিং ক্রাইটেরিয়াটা আসবে। আগে ডেপথ ঠিক করা যায় না, মানে শুরু করার আগে ডেপথ ঠিক করা যায় না, এটা পরে ডিসিশন নিয়ে স্টপ করতে হয়।
এই আর এসপিটি যখন আমি পাবো ওই সময় আমার স্টপিং স্টেপটা আমার কততে যাওয়া হবে, মনে করেন যে আমার 10 তলার জন্য কত হবে বা 15 তলার জন্য কত, এমন কোনো লিমিটেশন না, আছে? এটা তালার উপরে ডিপেন্ড করে না। আমি কারণ যেটা বুঝি যে সেটা হলো আমার বিল্ডিংটা 20 তালা কিন্তু কলাম আছে হচ্ছে ঘন ঘন, তাহলে লোড কম। বিল্ডিংটা আমার 12 তালা কিন্তু কলাম অনেক পাতলা, মানে কমার্শিয়ালে যেমন 30 ফিট পর পর কলাম হয়, কিন্তু লোড কিন্তু তাহলে অনেক বেশি সেখানে। মানে বিল্ডিং এর হাইট বাড়লেই যে বিল্ডিংটার লোড সবসময় বেশি হবে তা না। এই জন্য অন অ্যান এভারেজ ওই হার্ড লেয়ারে গিয়ে যদি স্টপ করা হয় তাহলে সবগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করে। না, আমার প্রশ্নটা ছিল, সরি, আমার প্রশ্নটা ছিল এরকমটা যে আমি কি 10 তলার জন্য 100 ফিট যাব, আর 15 তলার জন্য 120 ফিট বা 150 ফিট যাব, 20 তলার জন্য আরো বেশিতে যাবো, এমন কোন সিস্টেম না, আছে? এরকম সিস্টেম তাহলে এটা কিভাবে আমি আইডেন্টিফাই করব? সয়েল টেস্টটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট করব সাইটের সাথে। মানে একটা হচ্ছে যে আমরা যদি এভারেজ বলি যে 8-10 তলা একটা বিল্ডিং হবে, 8-10 তলা বিল্ডিং হোক আর হচ্ছে আমার 20 তলা বিল্ডিং হোক, আমার যদি আমার স্টপিং ক্রাইটেরিয়া যে হার্ড লেয়ার সেখানে গিয়ে আমরা স্টপ করব, তাহলে আমাদের দুইটাই ফুলফিল হবে। এর জন্য আমি যদি 90 ফিটে হার্ড লেয়ার পেয়ে যাই, আমার আর দরকার নেই, নিচে আর যাওয়ার দরকার নেই। তো স্যাম্পলটা কত সময়ের মধ্যে বা কি মাধ্যমে, আপনি বলছিলেন যেটা পলিথিন ব্যাগের মধ্যে কালেক্ট করতে হবে? জি, হ্যাঁ, তো এটা কালেক্ট করার পর এটা কি উপায়ে বা কিভাবে এটা আমি, মনে করেন যে এটা আমি করছি অনেক দূরে একটা জায়গাতে, ধরেন কক্সবাজার বা সেন্ট মার্টিন এরকম একটা জায়গা থেকে আমি স্যাম্পল কালেক্ট করছি। এখন আমার অবশ্যই এটা ল্যাব টেস্টের জন্য এটা আমার ঢাকা পাঠাতে হবে। তো এখন আমি এটা কিভাবে আনবো স্যাম্পলটা, মানে এটা কি কোনো র্যাপিং করে বা সিস্টেমটা যদি একটু বলেন, বা কত দিনের মধ্যে? এটা ধরেন যে র্যাপ আপটা পলিথিনে করার জন্য বলা হয়, এই কারণে যে পলিথিনের মধ্যে আমরা যদি রাখি তাহলে বৃষ্টিতে যদি ভিজেও যায় স্যাম্পলটা অনেক সময় মানে আনতে হয় বস্তায় করে, মানে বা করে আনতে হয়। তা আনার সময় যদি বাইরে থেকে রোদ আসে তাহলে রোদে যেন এটার পানিটা ভিতর থেকে বের না হতে পারে, মানে না শুকায়, এজন্য সেটাকে মানে হয়তো পলিথিনের মধ্যে নিয়ে একটা বস্তার মধ্যে রাখা হয়, যাতে বাহির থেকে রোদ পড়লে যেন সরাসরি রোদ গিয়ে স্যাম্পলের উপরে না পড়ে। আর হলো পলিথিনের মধ্যে রাখার কারণ হলো যে পলিথিনের মধ্যে রাখলে আমার সয়েলের ভেতরের যে ময়েশ্চার সেইটা আমি কোনো কিছু দিয়ে যদি মুড়ায় রাখি তাহলে এটা আর বাহির হবে না, ওটা ওর ভিতরেই থাকবে। এই জন্য এই দুইটা সিস্টেমটাই যদি করি যে আমরা পলিথিনে র্যাপ আপ করলাম, পলিথিনের মধ্যে ভরে এটাকে আমরা একটা বস্তার মধ্যে রাখলাম, তাহলে মোটামুটি ভাবে আমরা বলতে পারি যে এটা ওয়েদারের কন্ট্যাক্টে আসবে না। এবং এইটাকে যদি কক্সবাজারও হয় অ্যাটলিস্ট, কক্সবাজার যদি হয় ম্যাক্সিমাম আমরা 3 দিনের মধ্যে আমরা এটাকে ল্যাবে নিয়ে আসবো আর কি, তাহলে মোটামুটি ভাবে চলে আসে যে ক্যারেক্টার বিহেভিয়ার গুলো আছে সেগুলো চলে আসবে। 3 দিনের বেশি ওয়েট করা ঠিক হবে না, 3 দিন। ঠিক আছে, থ্যাংক ইউ। আর ঢাকার মধ্যে হলে সেটা 2 দিন, মানে কুরিয়ার টুরিয়ার করে হলে ও যেন দ্রুত ল্যাবে চলে আসে। এটা হচ্ছে ওই ডিস্টার্ব স্যাম্পলের ব্যাপারটা।